তুই এই মেয়েকে কিভাবে বিয়ে করলি? আর ইনায়া, তুই আমার ছেলেকে কোন হিসাবে বিয়ে করলি? তোর কি জ্ঞান বুদ্ধি নাই নাকি? যাকে তুই কোলে পিঠে করে বড় করলি, আর তাকে তুই কিভাবে বিয়ে করলি? আম্মু, ওনাকে কোনো কথা বলবে না। আমি ওনাকে জোর করে বিয়ে করছি। ওনাকে কোনো বাজে কথা তুমি বলবে না। আরাফ, ছোট আম্মুর সাথে বেয়াদবি করো না। ইনায়ের গালে সজোরে থাপ্পড় মারল আরফের আম্মু। আরেকবার থাপ্পড় মারবি, সাথে সাথে আরফ হাত ধরে বলল, খবরদার আম্মু, আমার বউয়ের গায়ে হাত তুলবে না। ও এখন আমার স্ত্রী। ও আর এই বাড়ির কাজের মেয়ে না। আরাফ, আমার হাত ছাড়, না হলে তোর চামড়া আমি তুলে ফেলবো। আরাফের হাত ধরে ইনায় সরিয়ে দিলে আরাফের আম্মু চিল্লাপাল্লা করে সবাই নিচে আসলো। ইনায়কে দেখে বলল, ইনিয়া, কি রে তুই? আজকে সারাদিন কোথায় ছিলি? আর ভাবি, এত রেগে আছো কেন? চিল্লাপাল্লা করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলছো। এই ইনায়া আমার ছোট ছেলেকে বিয়ে করে বাসায় এসেছে। এখন তুই বল, রাগ করবো না, চিল্লাফাল্লা করবো না তো কি করব? আরাফের আম্মুর কথা শুনে সবাই যেন চমকে গেল। দুজনের দিকে তাকিয়ে বলল, ইয়ানা, এইসব কি বলছে? তুই আরাবকে বিয়ে করছস? ইনায়া মাথা নিচের দিকে করলে ইনায়ের আব্বু রেগে থাপ্পড় মেরে বলল, সি, তুই এমন জঘন্য কাজ কিভাবে করলি? আরাবকে তুই কিভাবে বিয়ে করলি? যাকে তুই ছোট থেকে বড় করলি তাকে বিয়ে করলি? জঘন্য মেয়ে, তোকে তো আমি মেরেই ফেলবো। ইনায়ের আব্বু মারতে যাবে, সাথে সাথে আরফ হাত ধরে ধাক্কা মেরে দিয়ে বলল, খবরদার, আমার বউয়ের গায়ে আর কেউ হাত তুলে আমি ভুলে যাব সে আমার কে হয়। আমি ওনাকে জোর করে বিয়ে করছি। আমি ওনাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করছি। উনি আমাকে বিয়ে করতে চাই নাই। আমি ব্ল্যাকমেইল করে বিয়ে করছি, বুঝতে পারছো? আমি ওনাকে ভালোবাসি। আর আজ থেকে উনি আমার বউ। এতদিন আমি কিছু বলি নাই। যার যেমন ইচ্ছে হয়েছে ওনাকে মারছো, বকাঝোকা করছো, চাকরারির মতো খাটাতে। তারপর ওনাকে বিনা কারণে ভুল ধরে যার যেমন ইচ্ছে অত্যাচার করতে। তাই আমি ওনাকে বিয়ে করছি। ওনার গায়ে হাত তুলবে, তার সাথে আমি লড়ব। আরফের কথা শুনে আরফের আব্বুর কাছে আসলে আরফের আম্মু নেকা কান্না করতে লাগলো। আরফের আব্বুকে দেখেই নেয়া আরফ ভয় পেয়ে গেল। আরফের আব্বুর কাছে আসতে আরফ নিচের দিকে তাকিয়ে বলল, আব্বু, আপনি সব সময় বলেছেন অন্যায় প্রতিবাদ করতে, সৎ পথে থাকতে। আব্বু, আমি ওনাকে ভালোবাসি। ওনাকে কেউ কষ্ট দিলে আমার সহ্য হইতো না। আমি ওনাকে ভালো একটা জীবন দেওয়ার জন্য ওনাকে বিয়ে করছি। দেখো, কলেজে উঠতে না উঠতে ছেলের মুখের কথা শোনো। এই বেয়াদব মেয়ে আমার ছেলের মাথা নষ্ট করে দিয়েছে। ওই ইচ্ছে করে আমার ছেলেকে ফাঁসিয়েছে। ওই তো ছোট মানুষ, বুঝতে পারে নাই ওর জালে পা দিয়ে ফেলছে। তুমি একটা কিছু করো। আরফের আম্মু কথাগুলো কান্না করতে লাগলো আর বলতে লাগলো। ইনায় নিচের দিকে তাকিয়ে কান্না মাখা কণ্ঠে বলল, বড় আব্বু আমাকে যা শাস্তি দেওয়ার দেন, আরাফকে কিছু করেন না। ও ছোট মানুষ, আবেগের বয়স, ওর রক্ত সবসময় গরম থাকে। দয়া করে ওকে কিছু করেন না, আমি আপনার পা ধরছি। জঘন্য মেয়ে। ওর মা যেমন জঘন্য একজন মহিলা ছিল, তেমন ওইও হয়েছে কত বড় খারাপ মহিলা। ছোট ভাইকে বিয়ে করে নেয়। ওই ছোট মানুষ, আবেগ বেশি, তাই বলে ওকে বিয়ে করা লাগবে? তোকে গলা টিপে আগে মেরে ফেললে আজ এই দিন দেখা লাগতো না। ইনায়ের আব্বুর কথা শুনে আরফের আব্বু সজোরে থাপ্পড় মেরে দিলে সবাই চমকে গেল। ইনায়ের আব্বু গালে হাত দিয়ে বলল, ভাইজান, আপনি আমাকে মারলেন? আমার ছেলের বউকে নিয়ে কোনো বাজে কথা আমি শুনতে চাই না। আরফ, বৌমাকে নিয়ে রুমে যা। রাফির আব্বু, তুমি এসব কি বলছো? ওকে বৌমা হিসেবে মেনে নিচ্ছ মানে কি? তুমি বুঝতে পারছো না? আরফের আম্মুর মুখে এত বাজে গালির শব্দ ব্যবহার হতে সজোরে থাপ্পড় মেরে দিলে সবাই ভয়ে চুপ হয়ে গেল। আরফ ওর আব্বুর দিকে তাকিয়ে খুশি হয়ে বলে, আই লাভ ইউ আব্বু। বউ, চলো আমার সাথে। আরফ ইনায়কে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। সবাই রাগে গজগজ করতে লাগলো। ইনায়কে নিয়ে আরফ রুমে গেলে আরফ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে খাটে বসে বলল, উফ, আব্বু তো আমাদের মেনে নিয়েছে, এইটাই অনেক কিছু। আরাফ, এই কাজটা তুমি ঠিক করলে না। আমাকে তুমি বিয়ে করে একদম ঠিক করো নাই। বড় আম্মু অনেক কষ্ট পেয়েছে। ওইসব রাখো, আমি যা করছি ঠিক করছি। আরাফ, আমার একদম ভালো লাগছে না আমার তোমাকে স্বামী হিসেবে মেনে নিতে।
নিজের ভেতর কেমন অকওয়ার্ড ফিল হচ্ছে। কুল, এত ভাবতে হবে না। চলো তোমার রুম থেকে তোমার জামা কাপড় নিয়ে আসি। চলো। ইনার সাথে আরব চলে গেল। আরব ইনাকে জামা কাপড় বের করতে সাহায্য করতে লাগলো। আরফের কাজিন তুলি দরজার সামনে দাঁড়িয়ে রাগে গজগজ করতে লাগলো। তুলি মনে মনে ভাবতে লাগলো, কত চালাক, কিভাবে আমার থেকে আমার প্রিয় মানুষটাকে কেড়ে নিল। ওই নিশ্চয়ই আরাফকে বশ করে নিয়েছে। না হইলে আমি এতদিন ধরে ওকে এত সুযোগ দিতে যাচ্ছি, তাও ওই আমাকে ইগনোর করছে। আর সেখানে নাকি ইনায়াকে বিয়ে করলো, যে কিনা ওর 7 বছরের বড়। তুলি কথাগুলো ভেবে রাগে হাত মুঠো করে নিল। আরাফ ইনাকে সাহায্য করতে গিয়ে ইনায়ের হাতের সাথে হাত লাগলো। আরাফ ইনায়ের দিকে তাকালো, দুইজন দুইজনের দিকে তাকালো। আরাফ ইনায়ের ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। কাছে আসার আগে যখন কাছে আসতে যাবে তখনই ছোট ফুপি এসে বলে ওঠে, আরাফ, তুই এটা কি করলি? আমার সাথে তোর বিয়ে হওয়ার কথা, আর সেখানে তুই কিনা ইয়ানাকে বিয়ে করে ফেললি কাউকে কিছু না জানিয়ে। দুইজন তাড়াতাড়ি নিজেদের সোজা করে সামনের দিকে তাকালো। আরাফ বলে ওঠে, আমার ওনাকে ভালো লাগছে, বিয়ে করছি। আর রাইসাকে আমি আমার বোনের চোখে দেখি। ছোট ফুপি রেগে এসে আরাফের গালে সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলল, যে তোর বড় বোন হয় তাকে বিয়ে করলি, আর আমার মেয়েকে তোর বোন মনে হয়? আমার তোমার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে নাই। বউ, আসো আমার সাথে। আরাফ ইনায়ের হাত ধরে লাগেজ নিয়ে বের হয়ে গেল। আর ছোট ফুপি রাগে গালাগালি করতে লাগলো। আরাফ ওর রুমে গিয়ে দুজনের জামা কাপড় সব আলমারিতে গুছিয়ে রাখতে লাগলো। আরাফ বলে ওঠে, বউ, আমি এখন গোসল করে নেই। ওকে যাও, আমি বাকি কাজ করে নেই। ওকে। আরাফ গোসল করতে চলে গেল। আরাফ গোসল করে তোয়ালে পরে বের হলো। ইনায়া আরাফের চোখে চোখ গেলে ইনায়ের লজ্জা পেয়ে গেল। ইনায়ের লজ্জায় অন্যদিকে ঘুরে তাকালে আরাফ অবাক হয়ে বলল, কি ব্যাপার, এভাবে ঘুরে দাঁড়ালে কেন? কিছু না, আমি শার্ট প্যান্ট বের করে রাখছি, পরে নাও। আচ্ছা, তুমি তাহলে যাও, গোসল করে নাও। ইনায়ের থ্রি পিস নিয়ে ওর তোয়ালে নিয়ে ওয়াশরুমে যেতে লাগলো আর ভাবতে লাগলো। আমার হঠাৎ করে ওকে দেখে এত লজ্জা লাগছে কেন? ইনায় পিছনে তাকাতে লজ্জায় আবার আরাফের দিক থেকে চোখ সরিয়ে গোসল করতে চলে গেল। আরাফ শার্ট প্যান্ট পরে নিল। আরাফ খাটে বসে ফোনে গেম খেলতে লাগলো। ইনায় গোসল করে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলে হেয়ার ড্রাই করতে লাগলো। আরাফ ইনায়ের দিকে তাকাতে ইনায়কে আয়নার ভিতরে ভেজা চুলে আরাফ ইনায়ের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করলো। আরাফ ইনায়ের কাছে এগিয়ে যেতে লাগলো। ইনায়কে পেছন থেকে পেটে হাত দিয়ে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথে ইনায় ঘুরে উঠে সজোরে আরাফকে থাপ্পড় মেরে দিল। আরাফ গালে হাত দিয়ে ইনায়ের দিকে তাকিয়ে বলল, সরি। আরাফ চুপচাপ গিয়ে খাটে বসলো। ইনায়ের চোখটা বন্ধ করে চোখ খুলে বলল, উফ, এটা আমি কি করলাম? ওই তো আমার স্বামী, আমাকে ধরার ওর সম্পূর্ণ অধিকার আছে। উফ, কিভাবে ওকে থাপ্পড় মারলাম। ইনায় নিজের সাথে যুদ্ধ করতে লাগলো। নিজের ভিতরে অপরাধ বোধ হতে লাগলো। ইনায় আরাফের দিকে তাকালে দেখে আরাফ মন খারাপ হয়ে গেল, খেলছে। ইনায় আরাফের কাছে গিয়ে বলল, আরাফ, আই এম সরি। আমি বুঝতে পারি নাই, হুট করে একটা ছেলে মানুষের স্পর্শ আমি মেনে নিতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও। আরে সরি বলতে হবে না, আমি হুট করে ধরেছি, এতে যে কেউ রাগ করবে। আই এম সরি। আরব কথাগুলো বলে আবার ফোনে গেম খেলতে লাগলো। ইনায় নিজের ভিতরে অপরাধবোধ বেড়ে যেতে লাগলো। ইনায়া আরাফের দিকে তাকিয়ে কিছু না বলে চলে যেতে নিবে, হুট করে থেমে ইনায়া দরজা লাগিয়ে দিল। আরাফের দিকে তাকালে আরাফ ইনায়ের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, দরজা লাগিয়ে দিলে কেন? আরাফের কথায় ইনায়া কোনো উত্তর না দিয়ে সোজা আরাফের কাছে আসে। আরাফের হাত ধরে ওর কোমরে হাত রাখলো। আরাফ কেঁপে উঠল, সাথে ইনায়া নিজেও কেঁপে উঠল। আরাফ বলে ওঠে, আরে কি করছো? আমি তোমার উপরে রাগ করি নাই। আমি জানি আমার সাথে কমফোর্ট হতে সময় লাগবে। আমার হাত ছাড়ো। আরাফ, আমাকে জড়িয়ে ধরো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আমি নিজের ভেতরে অপরাধ বোধে মন ছটফট করছে। প্লিজ তুমি আমাকে জড়িয়ে ধরো। ইনায়ের কথা শুনে আরাফ উঠে ইনাকে জড়িয়ে ধরতে নিয়ে হাত কাঁপতে লাগলো। ইনায় নিজে থেকে আরাফকে জড়িয়ে ধরলে আরাফ যেন পাথর হয়ে গেল। আরাফ পাথরের মতো দাঁড়িয়ে থাকলো। ইনায় লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আরাফ ইনায়ের কোমর জড়িয়ে ধরলো। আরাফ ইনায়ের দিকে তাকাতে ইনায়া লজ্জায় মাথাটা নিচের দিকে করলো। আরাফ ইনায়াকে কিস করলো। ইনায়া আরাফের ঠোঁট জোড়া নিজের সাথেই নিজের দখলে নিয়ে নিল। দুইজন একে অপরকে কিস করতে করতে খাটের উপরে পড়ে গেলে দুইজন হেসে দিল। ইনায়া আরাফের দিকে তাকিয়ে বলল, আমি কখনোই কল্পনাও করি নাই
আমার কোলে হিসু করে দেওয়া ছেলে কিনা আমার হাজবেন্ড হবে। ইনায়ের কথা শুনে আরব লজ্জা পেয়ে গেল। ইনায়কে লজ্জা দিয়ে নিচে ফেলে ঠোঁটে কিস করে ইনায়ের দিকে তাকিয়ে বলল, অতীতের কথা বলবে না, আমার শরম লাগে। আরবকে লজ্জা পেতে দেখে ইনায় হাসতে লাগলো। আরব মুগ্ধ হয়নি ইনায়ের হাসি দেখতে লাগলো। আরব ইনায়ের হাত খাটের সাথে চেপে ধরে গলায় কিস করলো। ইনায়ের হাসি থেমে গেল, সারা শরীর কেঁপে উঠল। আরব ইনায়ের গাল থেকে নিচের দিকে কিস করতে করতে যেতে ইনায় মাথার চুল খামচে দিয়ে ধরলো। আরব ইনায়কে কিস করতে করতে মাতাল করে দিতে লাগলো। ইনায়ের আরবের স্পর্শে মাতাল হয়ে গেল। একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। অনেকক্ষণ আদর করে দুজন ক্লান্ত হয়ে গেল। আরাফের বুকে ইনায় মাথা দিয়ে শুয়ে পড়ল। আরাফ ইনায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আজ থেকে আমার প্রতিশোধ নেওয়া শেষ। আরব কথাটা বলে মিটি মিটি হাসতে লাগলো। ইনায় অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল, মানে কিসের প্রতিশোধ? সব কিছু দেখছো ছোটবেলায়, আজ আমি তোমাকে মন ভরে দেখে নিলাম। তোমার কোমরের নিচের তিলটা জোস। আরব কথাটা বলে হাসলে ইনায় লজ্জা পেয়ে গেল। ইনায় তাড়াতাড়ি করে ওর শরীরের উপরে কাঁথা দিয়ে বলল, ফাজিল কোথাকার, ফাজিল বদমাস একটা। আমি তোমার বোন হই? বউ হও, বোন না। আরফের কথা শুনে ইনায় তোতলাতে তোতলাতে বলল, যাই হোক, আগে তো বড় বোন ছিলাম, ফাজিল, ছি। ইনায় লজ্জা পেয়ে খাট থেকে নেমে দৌড়ে অশ্রমে চলে গেল। আরব হাসতে লাগলো ওর চলে যাওয়া দেখে। ইনায় অশ্রমে গিয়ে লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। ইনায় শাওয়ার ছেড়ে দিল। আয়নায় নিজের দিকে তাকাতে লজ্জা পেতে লাগলো। আরফের স্পর্শ শরীরে জায়গায় জায়গায় ফিটে উঠেছে। ইনায় হাত বুলিয়ে দিতে দিতে সুন্দর মুহূর্তগুলো ভাবতেই লজ্জায় লাল হয়ে গেল। এইদিকে আরব প্যান্ট পরে পানি খেয়ে ওয়াশরুমে চলে গেল। বাথরুম থেকে বের হয়ে আরব খাটে শুয়ে পড়ল। আরবের ঘুম আসলে ঘুমিয়ে গেল। ইনায় গোসল করে বের হলে দেখে আরব ঘুমিয়ে গেছে। ইনায় আরবের ঘুমন্ত চেহারা দেখে বলল, মাশাল্লাহ, ইস, আজকে ওর ঘুমন্ত চেহারাটা আমাকে এত আকর্ষণ করছে কেন? এটাই কি স্বামী স্ত্রীর বন্ধন? ইনায় লজ্জায় লাল হয়ে গেল। বাহির থেকে শব্দ আসলে ইনায় চমকে উঠল। ইনায় তার তড়িঘড়ি করে ছিপিস পরে নিল। দরজা খুলে নিচে গেল। নিচে গেলে ইনায়ের সৎমা সজোরে থাপ্পড় মেরে বলল, বলছি জামাই পেয়ে ভুলে গেছিস যে তোর কত কাজ আছে? রান্না কে করবে? তোর বাপ। ওইখানে যে অতগুলো কাপড় পরে আছে ওইগুলো কে ধুয়ে দেবে? আমি দেব নাকি? ইনায়ের সৎমের কথা শুনে ইনায় ভয় পেয়ে গেল। ইনায় বলে ওঠে, আমি এখন রান্না করতে যাচ্ছি, রান্না করে ওগুলো ধুয়ে দিব। তাড়াতাড়ি কর, সবার ক্ষুধা লাগছে। আমার বাচ্চাটা ক্ষুধার লাগে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। মন চাচ্ছে তোকে আমি মেরে ফেলি। ইনিয়া, আমার সাথে চল, একসাথে করি কাজ। সবার ক্ষুধা লেগেছে, আয়। যাচ্ছি ছোট আম্মু। ইনায় তাড়াতাড়ি করে রান্নাঘরে গেল। চাচি ওকে সাহায্য করতে লাগলো। দুইজন কাজ করতে লাগলো। হঠাৎ করে আস্তে আস্তে বলল, ইনিয়া, আরাব তোকে কি সত্যি ভালোবাসে, নাকি রুমের ভিতরে অন্য কাহিনী? ওর যে মা, তোকে তো আরো কুড়ে কুড়ে খাবে। না আম্মু, ওই আমাকে ভালোবাসে। যাক, ভালোবাসলে ভালো। আমি অনেক খুশি হয়েছি। আরাব যদি তোকে এভাবে সবসময় বাঁচাতো তাহলে ভালোই হতো। আমি তো চাইলেই তোকে বাঁচাতে পারবো না। সমস্যা নেই ছোট আম্মু। দুইজন কথা বলতে বলতে রান্না করতে লাগলো। আরবের ঘুম ভাঙলে উঠে গোসল করে নিচে নেমে আসলো। নিচে আসলে দেখে ইনায়া নেই। আরব তুলিকে জিজ্ঞেস করে পড়ল, এই তুলি, তোর আপুকে দেখছস? দেখি নাই। আম্মু, ইনায়াকে দেখছো? বেয়াদব ছেলে, তোর লজ্জা করে না? বিয়ে করতে না করতে বউ বউ করে নিছস। যাক বাবা, আমার বউ আমি খোঁজ নিব না? আমার বউকে আমি না দেখতে পেলে আমি জিজ্ঞেস করব না নাকি? ইনিয়া বাইরের ওয়াশরুমে জামা কাপড় ধুয়ে দিতে গেছে। আরফের রাগ উঠে গেল। আরব দৌড়ে বাহিরে গেল। যে ইনায়া পাইপ বন্ধ করে গোড়া সাবান দিয়ে বালতিতে দিতে যাবে, সাথে সাথে আরাফ ইনায়ের হাত ধরে বলল, এইসব কি করছো? আরাফের দিকে ইনায়া হাসি দিয়ে বলল, কি দুষ্টু, উঠে পড়েছো? হুম, এখানে কি করছো? এত জামা কাপড় কে ধুতে বলছে তোমাকে? কে বলবে আমি ধুয়ে দেই, যেমন আজও তেমন। এসব কাজ করা লাগবে না, চলো আমার সাথে। হ্যাঁ, যাও তুমি, ছোট আম্মু খাবার দিয়ে দিবে, খেয়ে নাও গা। তুমি খাইছো? না, আমি কাজগুলো করে খেয়ে নিব, তুমি যাও। এইসব করা লাগবে না, আমার সাথে চলো, খেয়ে নিবে। আরে বাবা, তুমি যাও, আমি ধুয়ে দিয়ে আসছি।
এতগুলো জামা কাপড় কে ধুবে শুনি? ওইসব শুনে আমি কি করব? যার যার পোশাক সেই ধুয়ে দিবে। আরাফ যাও না, কাজটা করে নেই। ইনায়ের কথা শুনে আরব কিছু না বলে সোজা কোলে তুলে নিল। ইনায় আরফের দিকে তাকিয়ে বলল, যান ছাড়ো, কাজ করতে দাও, আম্মুরা রেগে যাবে, প্লিজ ছাড়ো। ছাড়বো না। আরাফ, আমার কাজ না করলে ভালো লাগে না, প্লিজ ছাড়ো আমাকে। কাজটা করলে আর কোনো অশান্তি হবে না, আমার অশান্তি ভালো লাগে না। ওকে, তাহলে আমি তোমাকে সাহায্য করব। বাবা, আমার বর আমাকে সাহায্য করবে? বাহ, আমি তো দেখছি অনেক ভাগ্যবতী। ইনায় কথাটা বলে আরফের নাকের সাথে নাক ঘষা দিল। বারান্দা থেকে তুলি আরফের আম্মু চাচিদের ডাক দিয়ে নিয়ে এসে বলল, দেখো আম্মুরা, ওই ইনায়া আরাফের মাথা কি পরিমাণে নষ্ট করছে। মানুষজনও দেখে না, লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছে ওরা। আরফ ইনায়কে নামিয়ে দিয়ে দুজন মিলে কাজ করতে লাগলো আর একে অপরের নাকে ফ্যানে লাগিয়ে দিতে লাগলো। দুজন জামা কাপড় ভিজিয়ে রাখলো। আরফ ইনায়ের সাথে দুষ্টুমি করতে লাগলো, ইনায় আরফের সাথে করতে লাগলো। দুজনের এত হাসি খুশি দেখে আরফের আম্মু ইনায়ের সৎমা রেগে তেড়ে গেল। চাচি ওদের খুশি দেখে নিজেও খুশি হয়ে গেল। দুজনে এগিয়ে গেলে ইনায়া হাসি থামিয়ে দিয়ে বলল, আম্মু কিছু বলবেন? তুই আমার ছেলেকে বিয়ে করছোস, তোর সাহস কি করে হয়? আর লজ্জা সরম কি খেয়েছোস? হ্যাঁ, বেয়াদব মেয়ে, তোর লজ্জা সরম বলে কিচ্ছু নাই। বাহিরে গার্ড, কত মানুষ, উপরে তোর বড় আপু আছে, আর তোরা দুইজন এখানে রোম্যান্স করোস? হ্যাঁ, আম্মু, আমার বউ, ওই আমরা কি করব না করব ওইটা একান্তই আমাদের ব্যাপার। এখানে তুমি কেন নাক গলাচ্ছ? আমার বউ, আমি সাহায্য করব, এটাই তো স্বাভাবিক। আমার বউকে আমি সাহায্য না করলে কে করবে? আরাফ, তুই বেশি কথা বলিস না, এখান থেকে চল। যাব না। এই ছেড়ি, তুই আরাফের মাথা কিভাবে ব্রেন ওয়াশ করলি? তোর কি লজ্জা শরম বলে কিচ্ছু নাই? মেজো কাকি চুপ করেন। আমার বউয়ের দিকে আঙুল তুলে কথা বলবেন না। বেশি কথা বললে আমার বউকে নিয়ে চলে যাব। এইসব আপনাকে ধুয়ে দিতে হবে কিন্তু। আরাফের কথা শুনে ইনায়ের সৎমা সাথে সাথে হাত নামিয়ে নিল। কিছুটা ঘাবড়ে গেল। আরাফের আম্মু বলে ওঠে, আরাফ, চল এখান থেকে। আরাফের হাত ধরতে নিয়ে যেতে নিলে আরাফ হাত ধরে সরিয়ে দিয়ে বলল, সরি আম্মু, যাওয়া সম্ভব না। আমার বউকে আমি কাজে সাহায্য করব, তারপর দুইজন মিলে গিয়ে খাবার খেয়ে নিব। আরাফ তুমি যাও, খাবার খেয়ে নাও গা, আমি একা একাই নিতে পারবো। না গেলে একসাথে যাব। জিদ করো না। আরাফের আম্মু রেগে আর কিছু বলবে তখনই উপর থেকে আরাফের আব্বু বলে ওঠে, কি সমস্যা তোমাদের? ওদের বিরক্ত কেন করছো? নিজেরা তো গায়ে হাওয়া লাগিয়ে ঘোরো, ওদের মাঝ থেকে সরো বলছি। আরাফের আব্বুর কথা শুনে ইনায়ের সৎমা ওখান থেকে তড়িঘড়ি করে চলে গেল। সাথে আরাফের আম্মু রেগে হনহন করে চলে গেল। আরাফ হাসি দিয়ে ইনায়ের সাথে কাজ করতে লাগলো। দুইজন কাজ শেষ করলো মজা করতে করতে। এদিকে তুলি রাগে বোম হয়ে গেল। আরাফ 2 বালতি কাপড় নিয়ে যেতে লাগলো। ইনায়া ওর পিছন পিছন গেল। জামা কাপড় দুইজন মিলে মিলে মেলে দিল। কাজ শেষ করে আরাফ ইনায়কে কোলে তুলে নিয়ে বলল, কাজ তো শেষ, এখনও চলো দুইজন ফ্রেশ হতে খাবার খেয়ে নেই। আপনি তো ভালোই কাজ পারেন, শিখলেন কিভাবে শুনি? আমার বউ তো আগে আমাকে তার পাশে বসিয়ে সকল কাজ করত। আমি পড়ার ফাঁকে ফাঁকে আমার বউয়ের কাজগুলো দেখতাম, সেখান থেকে ধারণা হয়ে গেছিল। বাবা, এত বুদ্ধি আমার স্বামীর, ভাবা যায়? ওই, তুমি কি আমাকে নিয়ে মজা নিচ্ছ নাকি? ওয়েট, দেখাচ্ছি মজা। আরব যেই ইনায়ের ঠোঁটের দিকে যাবে সাথে সাথে আরফের ঠোঁট আঙুল দিয়ে হাসতে হাসতে বলল, সরি সরি, আর মজা নিব না। তাও এখানে কোনো কিছু করো না, দুষ্টু বর আমার, প্লিজ। ওকে, করব না, চলো যাই। নামিয়ে দাও না, আমার শরম লাগে তো। আমার শরম লাগছে না, আমি তো পরনারীকে কোলে নেই নাই, আমি আমার বিয়ে করা বউকে কোলে নিয়েছি। ও জান, প্লিজ ছাড়ো না, আমার ভালো বর, প্লিজ প্লিজ। ওকে ছাড়লাম, চলো। আরফের গালে কিস করে দিল এক দৌড়। আরব থ হয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আরব গালে হাসি দিয়ে হেসে বলল, আমাকে বলে দুষ্টু, নিজে তো দুষ্টামির মাস্টার। কথাগুলো বলে আরব হেসে চলে গেল। আরব ভিতরে গেলে দেখে সবাই খাবার খেয়ে উঠলো। আরব কিছু না বলে ইনায়কে বলল, বউ, তুমি এখানে বসো,
আমি খাবার নিয়ে আসি। তুই কেন খাবার নিয়ে আসবি? ইনায়া, তোর হাতে কি নোড়া লাগছে নাকি যে সব কাজ আমার ছেলেকে দিয়ে করাস? আম্মু, বাজে কথা বলা বন্ধ করো। আরাফ, তুমি থাকো, আমি নিয়ে আসছি। চুপ করে এখানে বসো। আরাফ ইনাকে টান দিয়ে সোফায় বসিয়ে দিয়ে চলে গেল। রান্নাঘর থেকে এক প্লেটে খাবার বেশি করে নিয়ে এসেছে। আরাফ ইনার সাথে বসে টিভি চালু করে দিল। ইনায় বলে ওঠে, এত খাবার কার জন্য? তোমাকে খাওয়াই দিব, যা বাজবে আমি খাবো। আর খাবার নাই। চুপ করে থাকো। আরাফ ইনাকে খাইয়ে দিল। ইনাই খাইয়ে দিতে লাগলো। সবাই আগে ফুঁসতে লাগলো। ছোট চাচি মিটি মিটি হাসতে লাগলো। আরাফের আব্বু নিজের কাজ করতে লাগলো। আর চোখে ওদের দেখে মনে মনে বলতে লাগলো, বাহ, আমার ছোট ছেলে দেখি খুব কেয়ারিং। আরাফের আব্বু ওদের ব্যবহার দেখে খুশি হয়ে গেল। হঠাৎ করে বাসার ভিতরে আরাফের বড় ভাই রাফি আর ভাবি চলে আসলো। আরাফ আর ইনায়কে দেখে বলো, কিরে ভাই বোন কি খাচ্ছিস একসাথে? আর আরাপু, তুই না বড় হবার পর থেকে ইনায়ার থেকে দূরে থাকোস? ওই আমার বোন না, আমার বিয়ে করা বউ। আরাফের কথা শুনে রাফি ওর স্ত্রী অবাক হয়ে গেল। রাফির স্ত্রী রূপা বলে ওঠে, কি ইয়ানা, তোমার বউ মানে? ছোট ভাই এসব কি বললো? ঠিক শুনছো আপু। মাথা খারাপ হয়ে গেছে তোর? ইনায়া তোর বউ কিভাবে হয়? আর বিয়ে করছো, আমাদের তো কেউ কিছু জানালো না। ওই একা বিয়ে করছে? এই কাল নাগিনী আমার ছেলেকে বশ করে বিয়ে করেছে। ইনায়া, তোর সাহস কি করে হয় আমার ভাইকে ফাঁসিয়ে বিয়ে করার? রাফি মারতে যাবে, সাথে সাথে আরাফ ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ইনাকে পানি খাইয়ে দিতে দিতে বলল, ও আমার স্ত্রী, এখন আর তোমার চাচাতো বোন নাই, এখন তোমার ছোট ভাইয়ের বউ। সম্মান দিতে পারলে দিবে, না দিতে পারলে দূরে থাকবে। গায়ে হাত তোলার কোনো অধিকার তোমার নাই। তোর এত বড় সাহস, ওর জন্য নিজের ভাইকে ধাক্কা দেস? নিজের বউয়ের উপরে অধিকার খাটাতে গিয়ে মেরে আদমরা করে দাও। আবার এসেছে আমার বউকে মারতে। সাহসে কি দেখলে? বেশি বাড়াবাড়ি করলে গায়ে হাত উঠতে পারে। আরাফ, চুপ করো। আরাফ ইনায়ের কথা শুনে কিছু না বলে প্লেট নিয়ে রান্নাঘরে রেখে হাত ধুয়ে নিল। রাফি ইনায়াকে গালাগালি করতে লাগলো। আরাফ সোজা রাফির হাঁটুর পিছনে মারলে সাথে সাথে ইনায়ের সামনে হাঁটু কেটে বসে পড়ল। রূপা এসে আরাফের গালে থাপ্পড় মেরে দিয়ে রাফিকে ধরল। আরাফ কিছু না বলে ইনাকে কোলে তুলে নিয়ে চলে গেল। আরাফের আম্মু বলে ওঠে, কাল নাগিনী, আমার ছেলেকে তুই বশ করে ভালো করস নাই। আমি তোকে ছাড়বো না। তোর মাকে যেমন এখান থেকে বিদায় করেছি, তেমন তোকেও আমি বিদায় করব। হ্যাঁ, আমি বের করেছি, তোকেও বের করব। আরাফের আম্মুর কথা শুনে ইনায়া আরাফকে থামিয়ে দিল। ইনায়ের কোল থেকে নেমে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলো, বড় আম্মু, তুমি আম্মুকে বাড়ি থেকে বিদায় করছো? ইনায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আরাফের আম্মু রেগে বলে, কি বলছো তুমি? বের করে দিয়েছো মানে? আরাফের আব্বুর কণ্ঠ শুনে আরাফের আম্মু কিছুটা চমকে উঠলো। কথা ঘোরাতে যাবে, সাথে সাথে ইনায়ে বলে ওঠে, বুঝে গেছি, আর আমাকে বুঝাতে হবে না। তোমার বোনকে আব্বুর সাথে বিয়ে দেওয়ার জন্য সব সময় আমার আম্মুকে ফাঁসাতে। তা না হলে সেদিন বড় ফুপি ঠিকই বলছিল, আমি বিশ্বাস করি নাই। ইনায়ে কান্না করতে লাগলো। আরাফ বলে ওঠে, আম্মু, তুমি কিভাবে পারলে মেজো আম্মুকে বের করে দিতে? আর এখানে আমি এক মুহূর্তও থাকবো না। আমি আমার মায়ের কাছে চলে যাব। আমি আমার মাকে ভুল বুঝে গেছি। তাকে তোমাদের কারণে ঘৃণা করে এখান থেকে গেছি। আমি সব সময় ভাবতাম নিশ্চয়ই আম্মু জঘন্য কাজগুলো করছে দেখে তোমরা আমাকে পছন্দ করো না। আমি আম্মুর ভুলের শাস্তি মাথা পেতে নিতাম, আর না। ইনায় কথাগুলো বলে দৌড়ে চলে গেল। আরাফ ইনায়ের পিছন পিছন যেতে লাগলো। রুমে যেতে আরাফ বলে ওঠে, ইনায়া কোথায় যাবে? তুমি যদি মেজো আম্মুর কাছে যাও, মেজো আম্মু আমাকে কখনোই তোমার সাথে দেখা করতে দিবে না। মেজো আম্মু আমাকে সহ্য করতে পারে না। আমি এখানে থাকবো না। তোমার আম্মু আমার আম্মুকে যা যা মিথ্যে অভিযোগ করছে সব কিছু বানানো নাটক ছিল। একটা মানুষ এত নিচে কিভাবে নামতে পারে? নিজের বোনকে যা বানানোর জন্য আমার মায়ের ঘর পুরুষ ঢুকিয়ে দিয়ে বের করছে, আর সেখানে তুমি আমাকে বলো এই বাড়িতে থাকতে? কখনোই না। ইনায়ের কথাগুলো বলে কান্না করতে করতে লাগেজ গোছাতে লাগলো। আরাফ ইনাকে বলতে লাগলো, ইনায়া, প্লিজ এমন করো না। আমি তো তোমার জন্য সবার সাথে লড়াই করছি। প্লিজ ইনায়া, চলে যাও না। তার জন্য ধন্যবাদ। তুমি সেই একই মায়ের পেটে হয়েছ। আজ ভালো ব্যবহার করছো, কাল তুমি আমাকে সেমভাবে ভুল বুঝে বের করে দিবে। তুমিও
সময় হইলে আসল রূপ দেখিয়ে দিবে। যেমন তোমার ভাই, তেমন তোমার বোন, আর তেমন তোমার মা। ইনায়া, এভাবে কেন বলছো? একটা হাতের আঙ্গুল যেমন সমান হয় না, একটা ফ্যামিলিতে সবাই এক হবে এমন কেন ভাবছো? সরো, আমার তোমাকে দেখলেও ঘৃণা আসছে। আরাফ ইনায়ের কথা শুনে চোখে পানি ছলছল করতে লাগলো। আরাফ ইনায়কে বলল, কি? আমাকে দেখে তোমার ঘৃণা আসছে? ইনায় কিছু না বলে লাগেজ নিয়ে চলে যেতে নিলে আরাফ বলে ওঠে, বউ প্লিজ যাও না, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ বউ যাও না। কোনো জঘন্য মহিলার ছেলের ভালোবাসা আমার কোনো দরকার নেই। ইনায়া, চুপ, আমার উপরে উঁচু গলায় কথা বলবে না। আমার মা ভুল করছে আমি মানছি, তাই বলে তুমি আমার সামনে তাকে জঘন্য মহিলা বলতে পারো না। আরাফের কথা শুনে ইনায় রাগে বলল, এই যে আসল রূপ চলে এসেছে। আমি চুপচাপ ছিলাম দেখে তুমি আমার দিকে টানতে। যদি আমি তোমার ফ্যামিলিকে কিছু বলতাম তাহলে ঠিক তোমার আসল রূপ প্রকাশ পেত। আবারও প্রমাণ হইল যেমন মা তার তেমন সন্তানরা। ইনায়া, চুপ, আমাকে আটকানোর চেষ্টা করো না। ইনায় কথাগুলো বলে নিচে চলে যেতে লাগলো। আরাফ ইনায়কে বোঝানোর চেষ্টা করতে লাগলো। ইনায় কোনো কথা শুনলো না। নিচে গিয়ে আরাফের হাত ধরে ওর আম্মুর দিকে ছুরি দিয়ে বলল, আপনার ছেলে আপনার কাছে দিয়ে দিলাম, সুখে থাকেন। তাও কোনো পাপ কাজে জড়িয়ে যায়েন না। আমার মায়ের সাথে যা যা করছেন, আমার মাকে যে পরিমাণ কষ্ট আপনারা দিয়েছেন, আল্লাহ যেন কোনো শত্রুকেও এমন ঘরে বউ না বানায়। ইনায়া, আমি তোমাকে আটকাবো না, চলে যাও তোমার মায়ের কাছে, অনেক আগে তোমার যাওয়া উচিত ছিল। ইনায় আরাফের আব্বুকে জড়িয়ে ধরে বলল, বড় আব্বু ভালো থাকবেন, নিজের যত্ন নিয়েন, আর মেডিসিনগুলো ঠিক মতো খায়েন, ঠিক আছে? ইনায়ের কথা শুনে আরাফের আব্বুর চোখে পানি চলে আসলো। আরাফের আব্বু কপালে চুমু দিয়ে বলল, ভালো থাকো, আর মায়ের মনে কখনো কষ্ট দিও না। ইনায়া আরাফের আব্বুর থেকে বিদায় নিয়ে চলে গেল। আরাফ ইনায়ের পিছন পিছন গেলে ইনায়া কোনো কিছু না শুনে সিএনজিতে উঠে চলে গেল। 5 দিন পর আরাফ কলেজের মাঠে বসে আছে। আরাফের পাশ দিয়ে ইনায়া গেলে আরাফ উঠে বলল, ইনায়া। আরাফের কণ্ঠ শুনে ইনায়া পিছনে ঘুরে তাকালো। আরাফে গিয়ে আসতে যাবে, সাথে সাথে ইনায়ের আম্মু চলে আসলো। ইনায়ের হাত ধরে বলল, ক্লাসে যা, আমি অফিসের ভিতরে ঢুকবো। ঠিক আছে। ইনায় চলে গেল। আরাফ মন চাইলেও ইনায়ের পিছনে যেতে পারলো না। আরাফের আব্বু পিছন থেকে এসে বলল, দোস্ত চল ক্লাসে যাই। আরাফ রাকিবের সাথে ক্লাসে চলে গেল। ক্লাস শুরু হলে আরাফ ওদিকে কোনো মনোযোগ নাই। হুট করে আরাফের মাথায় চোখ এসে লাগলো। আরাফ মাথায় হাত দিয়ে সামনের দিকে তাকাতে ইনায়ের আম্মু রেগে বলল, এখানে ক্লাস করার জায়গা, আরাম করার জায়গা না। যদি ক্লাস করতে মন না চায় তাহলে এখন এখান থেকে বের হয়ে যাও। সরি ম্যাম। ইডিয়ট। আরাফ কিছু বলল না, মন না চাইলেও ক্লাস করলো। ক্লাস শেষ হলে আরাফ ছাদে চলে গেল। আরাফের পিছন পিছন রাকিব এসে বলল, কি ব্যাপার, তোর মন খারাপ নাকি? নতুন বিয়ে করলি, 5 দিনে কি হইলো যে মন খারাপ হয়ে গেছে? কিছু না। আমাকে বল কি হয়েছে। আচ্ছা, তোদের প্রাইভেট পড়াই কোথায় রে? ম্যামের বাসায়। আমিও পড়ব। ম্যামকে বলিস তো। তোর কথা শুনতে পারে না। আচ্ছা, তোদের সাথে যাব, দেখি পড়াবে নাকি না। ওকে। আরাফ রাকিবের সাথে নিচে চলে গেল। সব ক্লাস করে দুপুরের দিকে দুজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। পাশ দিয়ে ইনায়ের আম্মু আর ইনায়ের রিক্সা নিয়ে চলে গেল। আরাফ ইনায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। ইনায় আরাফকে রিক্সার সামনে আয়নাতে যতটুকু দেখা গেল ইনায় তাকিয়ে থাকলো। বিকেলের দিকে আরাফ রাকিবের সাথে চলে গেল। বারান্দায় তাকাতে দেখে সব স্টুডেন্টরা বেঞ্চিতে বসে আছে। সামনে ইনায়ের আম্মু বসে থেকে চশমা ঠিক করছে আর পড়াচ্ছে। রাকিব সালাম দিলে সামনের দিকে তাকিয়ে আরাফকে দেখে বলল, তুমি এখানে কেন? ম্যাম, আমি পড়ব। হারাম খোরদের টাকা নিয়ে আমার পড়ানোর কোনো ইচ্ছে নেই। ইনায়ের আম্মুর কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। ইনায় চা দিতে সে আরাফকে দেখে অবাক হয়ে গেল। আরাফ বলে ওঠে, ম্যাম, আপনার টাকাটা আমি নিজেই ইনকাম করে দিব। চুরি করে ইনকাম করবে নাকি ডাকাতি করে? কথাটা বলে সবাই হাসতে লাগলো। আরাফ বলে ওঠে, ম্যাম, চুরি ডাকাতি কেন করব? দুনিয়াতে কি এসব ছাড়া কোনো কাজ নাই নাকি যে এসব করে টাকা ইনকাম করা লাগবে? তোমার বংশে আবার ভালো কাজ করে ইনকাম হয় না। ম্যাম, আমাকে যা ইচ্ছে বলেন, আমার ফ্যামিলিকে নিয়ে কথা বলবেন না।
এত বড় সাহস, আমার বাসায় এসেছো, আমার সামনে উঁচু গলায় কথা বলো? বের হয়ে যাও। তোমার মতো বেয়াদবি স্টুডেন্ট আমার কোনো দরকার নেই। সরি ম্যাম। আরাফ, রুমে আসো, কথা আছে তোমার সাথে। তোর আবার কিসের কথা? আসো। ইনায়ের পিছন পিছন আরাফ চলে গেল। রুমে যেতে আরাফ ইনায়কে পিছন থেকে জড়িয়ে ধরে কান্না মাখা কণ্ঠে বলল, আমার তোমাকে ছাড়া কিছু ভালো লাগছে না। তুমি আমার সাথে চলো প্লিজ। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমার ওই বাড়ি দম বন্ধ হয়ে আসছে। ইনায় চোখটা বন্ধ করে ফেললো। ইনায় চোখ খুলে চোখের পানিগুলো ছলছল করতে লাগলো, যেন যে কোনো মুহূর্তে চোখ করে গড়িয়ে পড়বে। ইনায় আরাফের হাত ধরে নিজের কাছে থেকে সরিয়ে নিয়ে বলল, শোনো, তুমি যেটা ভাবছো সেটা কখনোই পূর্ণ হবে না। এখানে পড়তে কেন আসছো আমি খুব ভালো করেই জানি, বাট তোমাকে আমি ডিভোর্স দিব। 3 মাস হয়ে যাক, আপাতত আমাকে বিরক্ত করো না। আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমাকে জোর করে বিয়ে করেছিলে, তাই এখন থেকে চলে যাও। এখানে এসেছে কোনোদিনও লাভ হবে না। তুমি যদি আমাকে বিরক্ত করো তাহলে আমি নিজেকে শেষ করে দিব। এসব ঝামেলা আমার একদম ভালো লাগে না। ইনায়া, আমি যা বলছি তাই করব। এখন তুমি যদি চাও আমি মরি, তাহলে এসেছো আমাকে বিরক্ত করো। আর আমাকে যদি একটুও ভালোবেসে থাকো তাহলে আমাকে আমার মতো থাকতে দাও। জীবনে কম তো কষ্ট করি নাই, এখন আমাকে শান্তিতে বাঁচতে দাও। আমার শান্তিতে বাঁচার অধিকার আছে। আর এখানে এসো না প্লিজ, আমি তোমার হাত জোর করছি, চলে যাও। আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে আমার ছোট ভাইয়ের মতো দেখেছি। ইনায় আরাফকে আরো অনেক কিছু বলতে লাগলো। লাস্টের কথা আরাফের সহ্য হলো না। আরাফ ইনায়ের গালে থাপ্পড় মেরে দিয়ে বলল, আর একটা কথা বলবে না? তুমি আমার সাথে সম্পর্ক রাখতে চাও না, আমি মেনে নিয়েছি, বাট আমার মায়ের নামে একটা বাজে কথা আমি শুনবো না। আমি মিথ্যে তো বলি নাই, সত্যি বলে সেটাই তো তেতো লাগে। আর আমাকে থাপ্পড় দিলে ভালোই করেছো, বের হয়ে যাও। ইনায়ের ধমকের সুর বাহিরের সবাই চমকে উঠল। ইনায়ের আম্মু ভিতরে ঢুকতে আরাফ ইনায়ের আম্মুকে বলল, ছোট আম্মু, আমার মায়ের হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। পারলে আমার মাকে ক্ষমা করে দিয়েন। আমি আপনাদের অনেক জ্বালিয়েছি, আর কোনো দিন আপনাদের সামনে আমি আসবো না। আরাফ কথাগুলো বলে চোখের পানি মুছতে মুছতে চলে গেল। ইনায়ের আম্মু ইনায়ের দিকে তাকিয়ে বলল, তুই ওকে কি বলছস? ওর মা সব কাহিনী বলছি। ইনায়ের আম্মু থাপ্পড় মেরে বলল, আমি তোকে বিশ্বাস করে আবেগের বশে সব বলেছিলাম, তাই বলে তুই আরাবকে সব বলবি? মা যত খারাপ হোক, তার সন্তানকে এইসব কথা কিভাবে বলতে পারলি? কেন জানবে না? ওর মা তো ভালো মানুষ, সব থেকে পবিত্র মহিলা। ওর জানা উচিত ছিল ওর মা যে কত বড় জঘন্য মহিলা। আমার মাকে মিথ্যা অভিযোগ দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছিল, অথচ বড় আব্বু থাকার পর ওর মায়ের বয়ফ্রেন্ডের সাথে, ছি, বলতে লজ্জা লাগে। আর আমি ভালো কাজ করছি, আমার মাকে সবার সামনে মিথ্যা অপবাদ দিয়ে বের করতে না। জাস্ট শাট আপ ইয়ানা, তোর লিমিট তুই পার করে ফেলছস। ওই ছেলেটার মনের অবস্থা কি হতে পারে তোর কোনো ধারণা আছে? ওসব দেখে আমার লাভ নাই। আমাকে যখন সবাই আমার মায়ের চরিত্র নিয়ে আমাকে গালাগালি করত, আমাকে বলতো আমার মা চরিত্রহীন, আমিও বড় হইলে তাই হব, আমাকে কম গালাগালি করে নাই ওরা। এই জন্য তো বলি, বড় আব্বু কেন ওই মহিলার সাথে ঝগড়া করে মাঝে মাঝে, কেন ওকে দেখতে পারে না? ওইরকম নোংরা মহিলাকে আমি হইলে ডিভোর্স দিয়ে দিতাম। আসলে আমার বড় আব্বু একটা মানুষ, কত ভালো মানুষ, অন্যজনের সন্তানকে নিজের সন্তানের মতো বড় করছে। ইনায়ের কথা শুনে ওর আম্মু আরেকটা থাপ্পড় মেরে বলল, চুপ করবি তুই? তোকে কি আমি সব কিছু বলেছি নাকি, যে তুই বাকি সব বানিয়ে অভিযোগ করেছিস? যা সব জানোস না তা নিয়ে কথা বলিস না। আম্মু আমাকে ওদের জন্য মারবে না তো? ইনায়ের আম্মু রাগে মারতে গিয়ে মারল না, বাহির থেকে ডাক আসলে চলে গেল। এদিকে আরাফ বাসায় গেল। সবাই আরাফের দিকে তাকিয়ে বলল, কিরে আরাফ, ওদের কিছু হয়েছে নাকি? চোখ লাল হয়ে আছে কেন? ওই কালনাগিনীর সাথে নিশ্চয়ই দেখা হয়েছিল। আরাফ ওর মায়ের দিকে তাকালো। আরাফের মা আরাফের তাকানো দেখে চমকে উঠল। আরাফের আব্বু বলে ওঠে, আরাফ, কি হয়েছে রে তোর? আরাফ ওর মায়ের হাত ধরে নিয়ে যেতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। আরাফ টেনে রুমে নিয়ে গেলে আরাফের আম্মু বলল, আরাফ, কি হয়েছে? এভাবে টেনে নিয়ে আসলি কেন? রায়হান চৌধুরী নামে কাউকে চেনো? আরাফের কথা শুনে আরাফের আম্মু চমকে উঠল। আরাফের আম্মু তোতলাতে তোতলাতে বলল, না, আমি চিনি না। মিথ্যা বলো না, তোমার চোখ মুখ বলছে তুমি চেনো।
আমি সব কিছু জেনে গেছি। আমি তোমার অবৈধ সন্তান, তাই না? আব্বু আমার নিজের বাবা না, তাই না? আরাফের কথা শুনে আরাফের আম্মু রেগে গিয়ে বলল, তোকে এইসব কে বলেছে? যা বলছি সত্যি, তাই না? আমার প্রশ্নের উত্তর দাও। আমি তোমাকে কিছু বলছি না, আমার উত্তর দাও প্রশ্নের। আমি একটা জারজ সন্তান, মা। আরাফ কথাগুলো শেষ করতে আরাফের আম্মু ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আরাফ, আমি জানি না এসব কোথা থেকে শুনছোস, বাট আরাফ, আমি তোর কাছ থেকে আর কিচ্ছু লুকাবো না। আজ আমি তোকে সব কিছু বলবো। আরাফের আম্মু আরাফকে নিয়ে যেতে লাগলো। আরাফের আম্মু নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। একটা সিক্রেট ড্রয়ার বের করলে আরাফ অবাক হয়ে গেল। আরাফ ড্রয়ার থেকে একটা অ্যালবাম বের করে আরাফকে বসিয়ে দিয়ে বলল, আরাফ, আমি যা বলবো তুই জানি না মেনে নিতে পারবি কি না। আর আমি তোর নিজের মা না। কি? হ্যাঁ, আমি তোর মা না। রায়হান চৌধুরী তোমার বয়ফ্রেন্ড না? হ্যাঁ, ওই আমার বয়ফ্রেন্ড ছিল। আমি তোর মা রাইহান একসাথে পড়াশোনা করতাম। আমাদের দুইজনের রিলেশনে সাহায্য তোর মা করত। আমাদের দুইজনের চিঠি আদান প্রদান তোর মাই করত। মাঝখানে আমার আর রাইহানের মধ্যে ঝামেলা হয়। রাইহান আমার সাথে ব্রেকআপ করার পর ও দেশের বাইরে চলে যায়। সাথে তোর মাও পড়াশোনায় চলে যায়। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি দেখে আমার বাবা আমাকে তোর আব্বুর সাথে বিয়ে দিয়ে দেয়। ওদের সাথে আর আমার কোনো যোগাযোগ হয় নাই। আতিয়া হওয়ার পর আমার একটা সন্তান হয়েছিল, গর্ভে মারা গেছিল। আমি আর তোর আব্বু হসপিটাল গেছিলাম, তখনই তোর মায়ের সাথে আমার দেখা হয়। আমি অনেক অবাক হয়ে গেছিলাম। ওকে দেখলাম অনেক শুকিয়ে গেছিল। ওর সাথে কথা বলতে বলতে ও জানায় গর্ভে 6 মাসের বাচ্চা আছে রাইহানের। কিন্তু দুই ফ্যামিলির মাঝে শত্রুতা শুরু হয়ে গেছে। না বিয়ে করতে পারবে, আর না এই সন্তান রাখতে পারবে, আর না রাইহানকে বলার সুযোগ পেয়েছে। আরাফের আম্মু আর কিছু বলতে যাবে তখনই ফোনটা বেজে উঠল। আরাফের আম্মুর ফোনের স্ক্রিনে তাকিয়ে চমকে উঠল। আরাফের আম্মু ফোনটা কানে নিয়ে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছোস? ভালো। কিছু হয়েছে কি? আমি দেশে আসছি। কি? কবে? কিছুক্ষণ আগেই বাসায় আসলাম। আমি তোর বাসায় আসতে চাই। তোকে আমি পরে কল দিই। কেন? আরাফ এসেছে? ওই আমার পাশে আছে, পরে কল দিই। ফোন কেটে দিলে আরাফ বলে, কে কল দিয়েছিল আম্মু? পরে বলি, আগে শোন বাকি কথা। বলো। ও আমাদের সব কিছু বলল, কিভাবে কি হয়েছে। ডাক্তারও বাচ্চা ফেলতে রাজি না। টাকার বিনিময়েও কাজটা তারা করবে না। আবার তোর মাও তোকে ফেলতে চাচ্ছিল না। চারিদিকে সমস্যা, বাধ্য হয়ে এসেছিল। অনেক কান্না করছিল। পরে তোর আব্বু অনেক মায়া লাগে। পরে ওই বলে, আপনি বাচ্চাটা জন্ম দিন, আমি বাচ্চাটাকে আমার সন্তান হিসেবে বড় করব। আমাদের সন্তান পেটের ভিতরে মারা গেছে, সেই বাচ্চা ফেলে দিতে এসেছি। কেউ এটা জানে না। আমরা দূরে আছি, আপনার বাচ্চাকে আমাদের বাচ্চা হিসাবে রাখবো, কেউ জানতেও পারবে না। তারপর তুই হইলে তোর আব্বু নিজের এলাকাতে ব্যবসা দিয়ে দিল। তারপর ওইখান থেকে বাচ্চা নিয়ে আমাদের এলাকায় চলে আসি। আরাফের আম্মুর কথা শুনে আরাফ বলে ওঠে, আমাকে ক্ষমা করে দিন। আমি না বুঝে আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আপনারা জানেন আমি আপনাদের নিজের সন্তান না, তারপরও আপনারা আমাকে আদর ভালোবাসা দিয়ে বড় করছেন। একবারও বুঝতে দেন নাই যে আমি আপনাদের সন্তান না। আরাফ, আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু বাবা, তোর মাকে ভুল বুঝিস না। বাট একটাই কথা বলেন তো, আমি আপনার অবৈধ সন্তান, এইটা কেন ওরা বলল? কে বলছে? ইনায়ার আম্মু? না, ইনায়ার আম্মু বলছে কারণ ওই জানতো রাইহান আমার বয়ফ্রেন্ড, কারণ ওই আমাদের ক্লাসমেট ছিল। আর রাইহান সাথে একবার দেখা হইলে রাইহান অতীতের কিছু কথা বলতে বলতে আমার হাত ধরেছিল, যেটা ও দেখেছিল। আমি ওকে থাপ্পড় মেরে কান্না করতে করতে রুম থেকে বের হয়েছিলাম। সেইটা দেখে ও ভেবে নিয়েছিল আমাদের মাঝে হয়তো কিছু হয়েছিল। তার 3 মাস পর আমার পেটে বাচ্চা জানার পর ও সেটাই ধরে নিয়েছিল। ওই আমাকে ব্ল্যাকমেল করছিল। তার মানে
মেজো আম্মু, তোমার ক্লাসমেটের সাথে যাও ছিল? ওকে আমার আগে থেকে সহ্য হইতো না। আমাদের ব্রেকআপের মাঝে ওর হাত ছিল, যার কারণে ওকে আমি শত্রু ভাবতাম। এই জন্য তুমি তাকে মিথ্যাভাবে ফাঁসিয়েছিলে? সত্যি বলতে, তোর চাচু ওকে ভালোবাসতো না, আমার ছোট বোনকে ভালোবাসতো। তা তোর দাদু ওই জায়গায় বিয়ে দেয়। আর আমার রাগও ছিল। তোর চাচুকে জাস্ট সাহায্য করছিলাম এখান থেকে ওকে বের করে দেওয়ার জন্য। আম্মু, তুমি এটা কি ঠিক করছো? আমার নিজের কাছে নিজের উপরে ঘৃণা হচ্ছে, বাট রাগে আর জিদে ওইসব করেছিলাম। আচ্ছা, রায়হান চৌধুরী কি জানে না আমি যে তার সন্তান? না, ওই কিছু জানে না। তোর আব্বু আম্মুকে দেখবি? ওয়েট। অ্যালবাম খুলে দিল। আরাফকে তাদের কলেজ লাইফ, স্কুল লাইফের ছবি দেখাতে লাগলো। আরাফ অবাক হয়ে বলল, এটা তো নাম্বার 1 ওয়েমেন বিজনেসম্যান, আর উনি তো সাদেক মন্ত্রীর ছেলে। রায়হান চৌধুরী প্রফেসর সাথে বিজনেসম্যান। তুই তো ওদের ভালোই চেনস। আমি তো ওনার মতো প্রফেসর হতে চাই, উনি আমার আইডল। বাবা, এইটাই তো আমি জানতাম না। এটাই তো খুব ভালো। বাট এখন আর হতে চাই না। কেন? জঘন্য মানুষদের মতো হওয়ার কোনো ইচ্ছে আর নাই। আমাকে মেরে ফেলা উচিত ছিল আম্মু। এই দুইজন কত জনের আইডল, আর সেখানে নাকি ওনারা জঘন্যতম লোক। আরাফ, বাজে কথা বলিস না। ওদের ভুলবশত হয়েছিল। কল দিয়েছে আবার। কল রিসিভ করতে আরাফ চলে যেতে নিলে শুনতে পেল, আমি তোর বাসার সামনে, বাহিরে আয়। কি, তুই নিচে? আরাফের আম্মু কল কেটে দিয়ে আরাফকে নিয়ে রুম থেকে বের হলো। আরাফ নিজের রুমে চলে গেল। আরাফের আম্মু গেটের সামনে গিয়ে বলল, রাহেলা, ভেতরে আয়। দুলাভাই আছে নাকি? আর এইগুলো নেই। বাট এত কিছু কেন নিয়ে আসা লাগবে? আর মাস্ক পরে আছোস কেন? এই, তোমরা সব বের করো। রাহেলা চৌধুরী গাড়ি থেকে নামলে গার্ডরা সবকিছু নিয়ে যেতে লাগলো। রাহেলা চৌধুরী আরাফের আম্মুর সাথে যেতে লাগলো। সবাই অবাক হয়ে আছে। এত মিষ্টি, এত কিছু দেখে সবার চোখ ছানা বড় হয়ে গেল। রাহেলা চৌধুরী ভেতরে ঢুকে বলল, আসসালামু আলাইকুম দুলাভাই। রাহেলার কণ্ঠ শুনে আরাফের আব্বু বুক কেঁপে উঠল। আরাফের আব্বু মুখে হাসি রেখা টেনে বলল, ওয়ালাইকুম সালাম। শালিকা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ওনার কণ্ঠ কেমন? বিজনেসম্যান রাহেলা চৌধুরীর মতো লাগছে না? আরব যে মাঝে মাঝে ফোনে মোটিভেশনাল কথা শুনতো। রাফি? হ্যাঁ। মাশাল্লাহ, অনেক বড় হয়ে গেছে। আরে বসো, আর মাস্কটা খোলো, গরমের সময়। বসেক, আমি তোর জন্য ঠান্ডা পানি নিয়ে আসি। এই, ফ্যানের পাওয়ারটা বাড়িয়ে দাও। রাহেলা চৌধুরী মুখে মাস্ক খুলে বসতে সবাই লাফ দিয়ে উঠে পড়ল। সবার চোখ যেন ছানা পড়া হয়ে গেল। তোতলাতে তোতলাতে বলল, নাম্বার 1 বিজনেসম্যান। আরে এভাবে সবাই দাঁড়িয়ে গেলে কেন? আর আপনারা বসেন। বসো সবাই। আমি কি স্বপ্ন দেখছি? সব মেয়েদের অনুপ্রেরণাকে আমার সামনে। দোস্ত, এই নে। আর কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? বসো তোমরা। বসো রাফি, আমি তোমার আন্টি হই তো। ভাবি, ওনাকে তুমি তুই করে বলছো? আমার বেস্ট ফ্রেন্ড। বসো, এত অবাক হওয়ার কিছু নাই। এখানে ওই আমার ফ্রেন্ড, এটাই ওর পরিচয়। নেন, পানিটা খেয়ে নেন। রাহেলা চৌধুরী পানিটা হাতে নিয়ে খেতে গেলে একজন বডিগার্ডরা পরীক্ষা করতে যাবে। তখনই রাহেলা চৌধুরী বলে, পরীক্ষা করতে হবে না। রাহেলা বৌমা কোনটা? তোমরা দূরে থাকো, আর বাকি লাগেজগুলো নিয়ে এসো। রূপা, এইদিকে আসো। ওয়েট কর, তোকে সবার সাথে পরিচয় করিয়ে দেই। আরাফের আম্মু সবার সাথে পরিচয় করে দিতে লাগলো। রাহেলা চৌধুরী সবার সাথে পরিচিত হয়ে তার চোখ খুঁজতে লাগলো অন্য কাউকে। আরাফের আম্মু বুঝতে পারলো। আরাফের আব্বু মনে মনে ভাবতে লাগলো, ওই কি আরাফকে নিয়ে যেতে এসেছে? হুট করে এভাবে বাসার ভেতরে কেন প্রবেশ করলো? সব সময় দূর থেকে ওকে দেখে যেত। আমি আপনাদের জন্য সামান্য কিছু গিফট নিয়ে এসেছি। এই, সবাইকে দাও। রাহেলা চৌধুরী লোকরা গিফট এর উপরে নাম লেখা থাকায় সবাইকে নাম অনুযায়ী দিতে লাগলো। সবাই খুশিতে রাহেলা চৌধুরীকে ধন্যবাদ দিতে লাগলো। রাহেলা চৌধুরী আরাফের আম্মুর দিকে তাকাতে আরাফের আম্মু বলে, ওই রুমে আছে। আপু, তোর বান্ধবী ওনাকে দেখে বোঝাই যায় না কত ইয়াং। আর তুই দেখ কেমন মুরব্বি মুরব্বি ভাব যেন তোর। এনের কথা শুনে সবাই হেসে দিলে আরাফের আম্মু বলে ওঠে,
কানের নিচে বাজাবো। আমি সংসারে খেটে খেটে এই অবস্থা, আর ওই দেশের বাইরে থাকে। ওর লাইফস্টাইল আর আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে। দোস্ত, রুমে আছে, আরাফকে ডাক দিচ্ছি। ডাক দেওয়া লাগবে না দোস্ত, আমার সাথে আয়। রাহেলা চৌধুরী আরাফের আম্মুর সাথে যেতে লাগলো। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। আরাফের আম্মু রুমে প্রবেশ করতে আরাফ বলল, আম্মু, আমি একটা কথা অনেকক্ষণ ধরে ভাবছি। কি কথা? আর তুই কি করছিস এসব? আমি মামার সাথে দেশের বাইরে যাব। ওইখানে গিয়ে মামার সাথে কাজ করব আর পড়ালেখা করব। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? সবার থেকে দূরে চলে যাওয়া বেস্ট। তোমাদের ঘাড়ে বসে আর কতদিন খাবো বলো? তোমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেও তোমাদের ঋণ শোধ হবে না। আমার মতো অবৈধ সন্তানকে এভাবে এখানে নিজের সন্তান হিসাবে বড় করছো, আর একবার সাহায্য করো, 10 লাখ টাকা দিতে পারবে? আমি পরে তোমাকে এই টাকা ফিরিয়ে দিব। রাহেলা চৌধুরী কথাগুলো শুনে চোখের কোণে পানি চলে আসলো। দরজার সামনে দাঁড়ালে আরব সামনে তাকাতে রাহেলা চৌধুরীকে দেখে বলল, ওনাকে আবার এখানে কেন নিয়ে এসেছো আম্মু? আরব আর কিছু বলতে যাবে, সাথে সাথে রাহেলা চৌধুরী জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আই এম সরি সোনা, আমি তোমাকে সবার সামনে থেকে লুকিয়ে রেখেছিলাম। আমি আর তোমাকে সবার থেকে লুকিয়ে রাখবো না। আমি সবাইকে জানিয়ে দেবো তুমি আমার সন্তান। ছাড়েন, এখন যেমন ভালো আছি, অবৈধ সন্তান হিসেবে পরিচয় হওয়ার কোনো ইচ্ছে আমার নাই। আরাফ, তোমাকে আমি আমার সন্তান হিসেবে পরিচয় দেব। আমাকে যে যেমন ভাবার ভাবুক, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে আমার কাছে চাই। আমি তোমাকে আর আমার থেকে দূরে থাকতে দেব না। আবেগ দিয়ে দুনিয়া চলে না ম্যাম। আপনি অর্ধেক মানুষের আইডল। আপনি যদি সবার সামনে আমাকে সন্তান হিসেবে পরিচয় দেন, তাহলে সবাই আপনার স্বামীর খোঁজ করবে, আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরবে। আপনাদের এমনিতে শত্রুর অভাব নাই। বাদ দেন, আপনি এখান থেকে চলে যান। আমি আর সমাজের কারোর কথাই ভয় পাই না। আমি আমার সন্তানকে রিপ্রেজেন্ট করতে চাই। কে আমাকে কেমন ভাবলো ওইটা দেখার সময় আমার নাই। তুমি আমার সাথে চলো। আমি কোথাও যাব না। এইসব আবেগ নিজের কাছে রাখেন। আমাকে দেখাতে আসবেন না। ভালোবাসা আমার প্রতি থাকলে আমার খোঁজ খবর নিতেন, আমার কাছে আসতেন। কিন্তু কোনোদিন তো আপনাকে দেখলাম না আমার কাছে আসা বা আমার খোঁজ নেওয়া। আরাফ, তুই ভুল বুঝছিস। রাহেলা তোর খোঁজ খবর নিত। ওই শহরে যতদিন থাকতো ছদ্মবেশ নিয়ে তোর আশেপাশেই থাকতো। তোর মনে হয় তোর একটা ভালো আন্টি ছিল যে তোকে অনেক ভালোবাসতো? ওইটা আর কেউ না, ওইটা রাহেলা চৌধুরী ছিল। আরব অবাক হয়ে গেল। রাহেলা চৌধুরী চোখে পানি নিয়ে নিচের দিকে তাকালে আরব রাহেলা চৌধুরীকে জড়িয়ে ধরে বলে ওঠে, আপনাকে আমি অনেক মিস করছি, এখনও করি। আপনি আমাকে আগে কেন বলেন নাই? আপনি আমার আম্মু হন। আমি আগে জানলে কখনো কাউকে বলতাম না, বাট আপনাকে আম্মু হিসেবে তো জানতাম। আমি ভয় পেতাম তুমি আমাকে যে ভালোবাসো। আমি যদি সত্যি বলি, তুমি যদি আমাকে ঘৃণা করো, তাই আমি কখনোই প্রকাশ করি নাই। আপনি 4 বছর আমাকে কিছু না বলে উধাও কেন হয়ে গেছিলেন? তুমি বড় হতে শুরু করেছিলে, সব কিছু বুঝতে শিখেছিলে। আমি তোমার সামনে যাওয়ার সাহস পাই নাই। তোমাকে দূর থেকে দেখে যেতাম। আপনি তো দেশের বাইরে গেছিলেন, কবে এসেছেন? 3 ঘন্টা আগে এসেছি। এখানে 1 ঘন্টা হয়ে গেল এসেছি। আরাফ, তোর আম্মুকে বসতে দে। আমি ওনাকে আম্মু বলতে পারবো না। তোমাকে আমি জোর করব না। তোমার যেইটা ভালো লাগে সেইটা বলে ডাকো। আমি আপনাকে ভালো আন্টি বলে ডাকতাম, সেইটা বলে ডাকবো। আর আমাকে পরিচয় দিতে হবে না। সব শুনে রাগ হয়েছিল, কষ্ট হচ্ছিল, বাট এখন আর সহ্য হচ্ছে না। আমি আপনার পরিস্থিতি বুঝতে পারছি। আমি আপনার উপরে রাগ দেখিয়ে ঘৃণা করে অতীত পরিবর্তন করতে পারবো না। আই এম সরি। কান্না করেন না, আমার কান্না দেখতে ভালো লাগে না। দুলা ভাই, আমি আরাফকে নিয়ে যাব। তোমার সন্তান নিয়ে যাবে, আমি কি বলবো? আব্বু, তোমার চোখে পানি।
চোখে কিছু পড়ছে। আরাফ ওর আব্বুকে জড়িয়ে ধরতে আরাফের আব্বুর চোখে পানি গড়িয়ে পড়লো। আরাফের আব্বু তাড়াতাড়ি করে মুছে বলল, তোমার আম্মুর সাথে চলে যাও, ওই অনেক কষ্ট করছে, চলে যাও, আমাদের ভুলে যাও। আরাফ ওর আম্মুর দিকে তাকাতে দেখে চোখের পানিগুলো টলমল করছে। আরাফ কিছু বলবে, সাথে সাথে ওর আম্মু জড়িয়ে ধরে বলল, আরাফ, আমাদের ভুলে যাস না। আমাদের সাথে দেখা করবি তো? আমাদের ভুলে যাবি না তো? আব্বু আম্মু, তোমরা আমাকে ভয় দেখাচ্ছ, কিন্তু আমি তোমাদের ভুলে যাব তুমি ভাবলে কিভাবে? তোমাদের আমি বাবা মা হিসাবে জানি। আমি তোমাদেরকে বাবা মা হিসাবে সারা জীবন মনে রাখবো। আরাফ ওর আম্মু আব্বুকে বোঝালো। সবাই মিলে আরাফকে বিদায় দিল। আরাফ রাহেলা চৌধুরীর সাথে গাড়িতে উঠে পড়লো। আরাফ পিছনে তাকিয়ে থাকলো যতক্ষণ ওর আম্মু আব্বুকে দেখা গেল। চোখে আড়াল হলেই আরাফ সামনের দিকে তাকাতে রাহেলা চৌধুরী বলে ওঠে, খুব কষ্ট হচ্ছে তাই না? কষ্ট পাও না। তোমার যখন মন চাইবে তখনই তুমি ওদের সাথে দেখা করতে পারবে তো। আব্বুর চোখে পানি আমাকে কষ্ট দিচ্ছে। আব্বুকে কখনোই আমি কাঁদতে দেখি নাই। আজ প্রথম আমি আব্বুর চোখে পানি দেখলাম। কষ্ট পাও না, দুলাভাই তোমাকে অনেক ভালোবাসে। 18 বছর ধরে তোমাকে লালন পালন করছে। কষ্ট তো হবেই, কিন্তু আমি তোমাকে বন্দি করে রাখবো না। তোমার যেটা ভালো লাগবে তুমি তাই করো। দুজন কথা বলতে বলতে চলে গেল। 1 ঘন্টা জার্নি করে গাড়িটা একটা বিশাল বাড়ির ভেতরে থামলো। গাড়ি দরজা খুলে দিল এক দল বডিগার্ড এসে। আরাফ নামলো। আরাফ রাহেলা চৌধুরীর দিকে গিয়ে হাত ধরে নামিয়ে দিলে রাহেলা চৌধুরী খুশি হয়ে বলল, থ্যাংক ইউ আমার কলিজার টুকরা। ওয়েলকাম। আরাফ রাহেলা চৌধুরীর সাথে হেঁটে যেতে লাগলো। আরাফ ভিতরে প্রবেশ করতে সাথে সাথে উপর থেকে ফুলের বর্ষণ হতে লাগলো। আরাফ অবাক হয়ে গেল। সামনে যত এগিয়ে যেতে লাগলো কাজের লোক সবাই ওয়েলকাম জানালো। সামনে গেছে একজন 50 থেকে 54 বছরের একজন মহিলা। ফুলের তোড়া দিয়ে বলল, স্বাগত নানু ভাই। আরাফকে একে একে সবাই তোড়া দিয়ে স্বাগত জানাতে লাগলো। আরাফের খুশিতে সবাইকে ধন্যবাদ দিতে লাগলো। রাহেলা চৌধুরী বলে উঠল, আরাফ আমার আব্বু আর আম্মু। আসসালামু আলাইকুম। আরাফ এক এক করে সবার সাথে কুশল বিনিময় করলো। আরাফ সবাই আরাফকে জড়িয়ে বুকের সাথে আদর করলো। শুধু একজন বাদে আরাফ বলে উঠল, আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। কথাটা বলে চলে গেল। একজন এসে আরাফের দিকে হাত বাড়িয়ে বলল, হাই ইয়াং ম্যান। আরাফ কুশল বিনিময় করলো। রাহেলা চৌধুরীর দিকে তাকাতে পেছন থেকে একজন বলে ওঠে, আরাফ উনি আমার মামা। ও আচ্ছা। ফুপি আমি আরাফকেও রুমে নিয়ে যাই। যাও। আরাফ তুলির সাথে যেতে লাগলো। আরাফ যেতে লাগলো। হঠাৎ করে তুলি বলে ওঠে, আমাদের বাসা কেমন লাগছে তোমার? দাদু বলছে তোমার যদি এই বাসা পছন্দ না হয় তাহলে তোমার পছন্দ মতো বাসা বানিয়ে দিবে। জি আলহামদুলিল্লাহ, পছন্দ হয়েছে। আচ্ছা একটা কথা বলেন তো, আমি যে আসবো সবাই আগে থেকে জানতো? হ্যাঁ সবাই জানতো, ফুপি 1 বছর আগে বলেছিল। তোমাকে তো আগে নিয়ে আসার কথা, বাট তোমার তো 4 মাস পর 18 বছর পূর্ণ হবে। ওই পার্টিতে তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিবে। ও আমাকে নিয়ে কোনো সমস্যা হয় নাই? সব কিছু কি জানে? আমার আব্বু শুধু তোমাকে মেনে নিতে পারে নাই, কারণ রাইহান চাচুকে আব্বু সহ্য করতে পারে না। আর এইসব হয়েছে ব্যাপারটা সবাই মেনে নিতে পারছিল না। হুট করে 6 মাস আগে সবাই মেনে নেয়, শুধু আমার আব্বু বাদে। আচ্ছা কি সমস্যা ওনাদের সাথে? আব্বু আর দাদু বড় দাদুর সাথে বিজনেস পার্টনার ছিল, কিন্তু মাঝখানে বিজনেস নিয়ে ঝামেলা হয়। সেইটা নিয়ে মারামারি হয়ে গেলে দুইজনের ফ্যামিলির সম্পর্ক নষ্ট হয়ে যায়। এখন আবার ঠিক হয়ে গেছে, বাট আমার আব্বু ওদের দেখতে পারে না। ও আচ্ছা। আরাফকে রুমে নিয়ে গেল। তুলি সবকিছু দেখিয়ে দিল। তুলি চলে গেলে আরাফ আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে। অসমে চলে গেল 3 মাস পর। আরাফ খাবার খাচ্ছে সবার সাথে। আরাফের মামি বলে ওঠে, বাবা আর হাসিও না, আমি হাসতে হাসতে মরে যাব। আমার ছেলে এত ঢঙ্গি, আল্লাহ একদম বাবার মতো হয়েছে। রাহেলা চৌধুরী কথাটা বলতেই সবাই মুখের দিকে তাকাতেই রাহেলা চৌধুরী চুপ হয়ে গেল। রাহেলা চৌধুরীর দিকে তাকিয়ে বলল, মাম্মা খাওয়াই দাও। নেও। রাহেলা চৌধুরী লোকমা খাইয়ে দিতে লাগলো। আরাফ খেতে লাগলো। হঠাৎ করে আরাফের ফোন বেজে উঠলে আরাফ ফোনটা পকেট থেকে বের করে। চেনা নাম্বার দেখে বুকের ভেতরে কেঁপে উঠল। আরাফ ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় আছো? এত দিন পর কল দিলেন? কোর্টে আসো। কেন? ডিভোর্সের কাগজ রেডি হয়ে গেছে,
এখানে সাইন করে দিয়ে যাও। আরাফের চোখের কোণায় পানি গড়িয়ে পড়তে লাগলো। সবাই অবাক হয়ে গেল। আরাফকে কিছু বলবে তার আগেই আরাফ বলে, ইনায়া, সিদ্ধান্ত পরিবর্তন করা যায় না। আরাফ কাঁপা কাঁপা কণ্ঠে বলো। ইনায়া বলে ওঠে, কোনো সিদ্ধান্ত পরিবর্তন হবে না, যত তাড়াতাড়ি আসবে তত ভালো। আমি ওখানেই যাচ্ছি। ইনায়া সাথে সাথে ফোনটা কেটে দিল। আরাফের বুকের ভেতরে ব্যথা হতে লাগলো। আরাফ চোখ বন্ধ করে নিল। সবাই বলে উঠল, নানু ভাই কি হইল? ওই পাশে কে ছিল? হাসি খুশি আমার নানু ভাইটার কি হইল? কান্না কেন করছে? আরাফের ফোন বেজে উঠতেই আরাফ ভিডিও কলটা রিসিভ করে কান্না করতে করতে বলো, আম্মু, আমার কষ্ট হচ্ছে। আমাকে কল দিয়েছিল, তুই কি যাবি? আম্মু, আমার বড্ড কষ্ট হচ্ছে। আম্মু আমার সাথে কেন এমন করছে? আম্মু, ওকে বললাম সিদ্ধান্ত পরিবর্তন করে নিতে। আম্মু, ও সোজা না করে দিল। আরাফ কথাগুলো বলে ফুপিয়ে কান্না করে দিল। রাহেলা চৌধুরীর বুকে মোচড় দিয়ে উঠল। রাহেলা চৌধুরী বলে ওঠে, আরাফ কি হয়েছে? এভাবে কান্না কেন করিস বাপ? আরাফ, কান্না বন্ধ কর, পেছনে তাকা। আরাফ পিছনে তাকাতে ওরা মুখে দেখে আরাফ উঠে দৌড়ে গিয়ে ওরা মুখে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে করতে বলল, আম্মু, আমি ওকে ভালোবাসি। আম্মু, আমার সাথে এমন অন্যায় করতে না করো না। আম্মু, আমি ওকে ছাড়া বাঁচবো না। আম্মু, আমি যে ওকে বড্ড ভালোবাসি। আম্মু, ওকে তুমি বোঝাও না আম্মু, আমাকে যেন ও ছেড়ে না দেয়। ওই বড়লোক ছেলে পটিয়ে নিয়েছে, বাদ দে, ওই তোর সাথে বেইমানি করছে। আমি এটা বিশ্বাস করি না আম্মু, তুমি আমার জীবন নিয়ে খেলো না। আমি এসব মেনে নিতে পারছি না আম্মু। আমি তোকে মিথ্যা বলছি না, ওদের বিয়ের ডেটও ফেলছি। তুই ডিভোর্স দিলে 12 তারিখে ওই বিয়ে করবে। আমার ছেলেকে কে ধোকা দিচ্ছে? রাহেলা, আমি তোকে যা বলবো তুই জানি না কিভাবে নিবি। আমার সাথে একটু ওইদিকে আসবি? আম্মু, তুই থাক, আমি আসছি। আরাফের আম্মু রাহেলা চৌধুরীকে নিয়ে দূরে গেল। প্রথম থেকে সবকিছু খুলে বলে রাহেলা চৌধুরীর আগে হাত মুঠো করে নিল। রাহেলা চৌধুরী বলে ওঠে, এখানে আরাফ তো ওকে এত সাপোর্ট করছে, তাই তার বর ওই কিভাবে ধোকা দিতে পারে? ওর আম্মুর প্রতিশোধ আরাফের উপর খাটাচ্ছে। ওই জানে আমরা আরাফকে বেশি ভালোবাসি। আরাফ কষ্ট পেলে আমরাও কষ্ট পাব, সেইটার জন্য এমন করলো। এমনকি ওই আরাফের বাচ্চাটাকে গতকাল নষ্ট করে দিয়েছে। যা আমি আরাফকে বলি আর ওই আরও কষ্ট পাক। হোয়াট? বাচ্চাকেও নষ্ট করেছে? ওই মেয়েটা কি মানুষ নাকি অন্য কিছু? কি বলবো, ওই যা শুরু করেছে। ওই মেয়ের সাথে কথা বলতে হবে। কোর্টে গেছে। আরাফের ফোন বেজে উঠলে আরাফ চলে গেল। আরাফ বাইক নিয়ে সোজা কোর্টে চলে গেল। কোর্টে গেলে দেখে ইনায়ের পাশে একটা ছেলে। ইনায় ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর হাসছে। ছেলেটা ইনায়ের কোমরে হাত দিতে আরাফ গিয়ে বলো, ইনায়া। আরাফ, তুমি এসেছো? ইনা, চল ভিতরে। আমি তোমাকে ডিভোর্স দিব না। তাহলে আমি কেস করব? যা ইচ্ছে করো। দেখ, মেজাজ গরম করিস না। আমাকে ডিভোর্স দিবি মানে দিবি। আমি ওকে বিয়ে করব, ওই আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? কবে থেকে ওনার সাথে আছো? বয়ফ্রেন্ড। আমরা একে অপরকে ভালোবাসি। 4 বছরের ভালোবাসার ভেতরে তুই এসেছিস, আমাকে জোর করে বিয়ে করেছিলি। কি 4 বছরের ভালোবাসা? হ্যাঁ। আরাফ কয়েক পা পিছিয়ে গেল। ইনায়ের আম্মু বলে ওঠে, আরাফ, আমার মেয়েকে ওর মতো থাকতে দাও। আমি চাই না আমার মতো আমার মেয়ের জীবন নষ্ট হোক। যেখানে ভালোবাসা থাকে না সেখানে টিকে থাকা কঠিন। এখন সময় আছে, ডিভোর্স দিয়ে দাও। আমি তোমার চাচুকে বিয়ে করেছিলাম, কিন্তু ওই ভালোবাসা তো তোমার খালামণিকে। দিন শেষে আমি ব্যর্থ হয়ে গেছি, তাই আমি চাই না আমার মেয়ে তোমার সাথে থাকুক। ওই তোমাকে ভালোবাসে না, ও তোমাকে ছোট ভাইয়ের মতো দেখতো। চল, সময় হয়ে গেছে। আরাফ আর কিছু বলল না। আরাফ ইনায়ের সাথে ভিতরে চলে গেল। ইনায় পেপারে সাইন করে দিল। একসাথে 3টা সাইন করে দিল। ইনায়ের চোখে মুখে যে খুশি। আরাফুর হাসি মাখা মুখটার দিকে এক পলকে তাকিয়ে থাকলো। ইনায়ের বয়ফ্রেন্ডের বাহু ধরে বলল, ধরে সাইন করে দাও। সাইন করে দে। আমার কথা শুনে ইনায়ের সবার পিছনে তাকালো। আরাফের পাশে রাহেলা চৌধুরী দেখলো। রাহেলা চৌধুরী আরাফের কাঁধে হাত দিল। রাহেলা চৌধুরী হাত ধরে ইনায়ের আম্মু বলল, রাহেলা, সাইন করে দাও। যে থাকতে চায় না তাকে জোর করে রাখতে হয় না। সাইন কর তাড়াতাড়ি, আমাদের সময় নেই বেশি।
ইনার কথাগুলো বলে ওর বয়ফ্রেন্ডের দিকে তাকালে ওর বয়ফ্রেন্ড ওর মুখের সামনে চুলগুলো সরিয়ে দিল। আরাফ একের উপর এক কাজ সাইন করে দিল। আরাফ ইনার দিকে পেপার দিয়ে বলল, আপনাকে মুক্ত করে দিলাম। আজ থেকে আপনি আমার জন্য বেগানা নারী। আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাকে ছোট আদর করে বড় করার জন্য। অভিনন্দন আপনাদের নতুন জীবনের জন্য। ধন্যবাদ, দোয়া থাকলো এসেছো। ইনার কথাগুলো বলে ওর বয়ফ্রেন্ড সাথে হেসে বের হয়ে গেল। ইনার আম্মু বলে ওঠে, আরাফ, আমাকে ক্ষমা করে দিও। আমি কখনোই ভাবতে পারি নাই আমার মেয়ে সরল চেহারার আড়ালে ভয়ঙ্কর একটা রূপ আছে। তুমি ভালো থেকো, ওর মতো ও থাক। আমার কোনো রাগ নাই, ভালো লাগছে তাকে মুক্ত করে দিতে পেরে। তার মুখে এত সুন্দর হাসি দেখতে পেলাম। আমি তার হাসি সবসময় দেখতে চেয়েছিলাম, আজ দেখে নিলাম, এতে আমি গর্বিত। ভালো থাকবেন। আরাফ কথাটা বলে বের হয়ে গেল। আরাফ বাইক নিয়ে যেতে লাগলো। বাইকের পাশ দিয়ে ইনার সাথে ওর বয়ফ্রেন্ড রোমান্টিক দৃশ্য দেখে আরাফের বুকটা যেন ফেটে যাচ্ছে। আরাফ বাইক সামলাতে না পেরে অ্যাক্সিডেন্ট করলো। 4 ঘন্টা পর আরাফ জ্ঞান ফিরেছে, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। রাহেলা চৌধুরীর কথা শুনি রায়হান চৌধুরী আরাফের পাশে বসে হাত ধরে কান্না মাখা কণ্ঠে বলো, তুমি ঠিক আছো আব্বুজান? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার আব্বু, আঙ্কেল না। মামা হন আব্বু কেন হবেন? আর আপনি এখানে কি করেন? আমি এখানে কি করছি? আরাফ, উনি তোকে এখানে নিয়ে এসেছে। তুই ওনার গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট করে পড়েছিলি, উনি রক্ত দিয়ে তোকে বাঁচিয়েছে। আপনার কাছে হাজার হাজার কৃতজ্ঞতা। আমার উপরে রেগে আসো, আমি জানি। আমি জানতাম না আমার একটা সন্তান আছে। আমি আগে জানলে আমি তোমাকে দূরে রাখতাম না। এইসব কথা শোনার সময় নাই। আম্মু বাসায় যাব। হসপিটাল থাকতে আমার ভালো লাগে না। আরাফ কেমন আছিস? ভালো, তুই কেমন আছস? এখানে কি করস? তোর সাথে কিছু কথা ছিল। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ওনাদের তো চিনলাম না। আমার মামা লাগে, আর উনি আমার ভালো আন্টি। ভালো আন্টি? হুম। আন্টি আমাকে চিনতে পারছেন? আমি আরাফের বেস্ট ফ্রেন্ড রাকিব। বড় হয়ে গেছো, চেনা যাচ্ছে না। অনেকদিন পর দেখা। হ্যাঁ, আচ্ছা তোমরা কথা বলো, আমি বাইরে যাচ্ছি। সবাই বাহিরে গেলে আরাফের কাছে এসে বলো, আরাফ, ইনায়া আপু বাচ্চা নষ্ট করা মেডিসিন নিয়ে গেছে। তোদের ভিতরে সম্পর্ক ঠিক আছে। আমাদের ডিভোর্স হয়ে গেছে। ভালো করছোস। এনায়া আপুর ব্যাপারে অনেক কিছু জানি। তোকে বলতে ভয় পেতাম। আরাফ আপু তোকে ভালোবাসে না। ওনার বয়ফ্রেন্ড আছে, উনি ওনার সাথে লিভিংও থাকছে 2 মাস। থাক, বাদ দে। ডিভোর্স হয়ে গেছে, তার ব্যাপারে কথা বলে লাভ নেই। তুই এখানে কি করস? এই হসপিটাল কাজ পেয়েছি। ও আচ্ছা। আরাফ কথা বলতে লাগলো। 1 ঘন্টা পর আরাফকে নিয়ে চলে গেল। বাসায় গেলে সবাই আরাফের কাছে আসলো। আরাফ সবার সাথে টুকটাক কথা বলে রুমে চলে গেল। সন্ধ্যার দিকে আরাফকে ধরে নিচে নিয়ে আসলে আরাফ অবাক হয়ে গেল। আরাফ দেখতে পেল রায়হান চৌধুরীর সাথে তার আব্বু আর কিছু মানুষ বসে আছে। সাথে তাদের সামনে রাহেলা চৌধুরী বসে আছে। আরাফ নিচে নামতে রায়হান তাড়াতাড়ি করে রায়হানকে ধরে বলল, আব্বু, আমার ছেলে আরাফ তোমার দাদু দাদিমা, তোমার বড় ফুপি, বড় চাচ্চু চাচ্চি, আর একটা বোন। আসসালামু আলাইকুম। আরাফের সালাম নিয়ে আরাফের দাদা দাদি চাচা চাচি এসে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলল, মাশাল্লাহ, আমার দাদু ভাই তো একদম রায়হানের মতো হয়েছে। হ্যাঁ, একদম রাহেনের কপি। যাই হোক দাদু ভাই, তুমি আর ওদের ওপর রাগ করো না। আমরা ওদের বিয়ে দিয়ে দিব, 10 দিন পর বিয়ে। সবার সাথে কথা বলতে লাগলো। 10 দিন পর আরাফের চাচাতো বোন মীরা বলে ওঠে, চাচু, আমি আরাফকে বিয়ে করব। আমার আরাফকে পছন্দ হয়েছে। আমাকে যদি বিয়ে না দাও, আমি তোমাদের বিয়ে হতে দেব না। আপু, এইসব কি বলেন? চুপ, কিসের আপু? বউ বলো, বউ। মীরা, দাদু ভাই সব কিছু নিয়ে মজা করা ঠিক না কিন্তু। আমি মজা করছি না, আমি ওকে বিয়ে করব। হয় বিয়ে দিবে, আর না হয় আমি তোমার ছেলের বিয়ে হতে দেব না। চাচু, আমি যা বলি তাই কিন্তু করি। মীরা, পাগলামি করো না। আরাফের বড় কিন্তু তুমি। ওই 7 বছরের বড় মেয়েকে বিয়ে করেছিল, আর সেখানে আমি ওর 4 বছরের বড়। আরাফ আমাকে বিয়ে করবে নাকি আমি কান্না শুরু করব? আপু, এটা বেশি বাড়াবাড়ি হচ্ছে। আপনাকে আমি আপু হিসেবে আপনার সাথে মিশেছি, আপনার সাথে ভালোভাবে কথা বলছি।
আপনাকে বোঝার চেষ্টা করছি। এর মানে এই না যে আপনাকে আমি পছন্দ করছি। আমি অত কিছু জানি না। আমি তোমাকে বিয়ে করব যেহেতু বলছি, সেহেতু করবই। আমি তোমাকে না পেলে কাউকে হতে দেব না। আরে আজব তো, মাথায় সমস্যা আছে নাকি? আরাফ কথাটা বলে রেগে সোফা থেকে উঠে পড়ল। মীরা আরাফের রাগ দেখে মীরা আরাফের কাছে এসে গাল ধরে বলল, ও মা, আমার বাবুটা রাগ করলে কত কিউট লাগে। ধ্যাত। মীরা, দাদু চাচ্চু, আমি যা বলছি তাই করো, না হলে কিন্তু আমি কিছু একটা করে ফেলবো। এতক্ষণ ধরে কথা বলছি, ভালো লাগছে না। দেখো, আরাপ তোমাকে আপু হিসাবে দেখে অলরেডি ওই আঘাত পেয়েছে, সেখানে এইভাবে তুমি এমন করছো, ওর কেমন লাগছে? আমাকে বিয়ে করলে আমি তোমার ছেলে ভালো রাখবো, আমি ওকে কষ্ট পেতে দিব না। আরাফের মতো ছেলে ওই মেয়ে ছেড়ে দিয়ে ভুল করছে, ওই খাঁটি হীরা চিনতে পারে নাই। আমি ওকে হাতছাড়া করতে চাই না। আরাফ, আমাকে একবার সুযোগ দাও, আমি তোমাকে আঘাত করব না। মীরার চোখের দিকে তাকাতে মীরার চোখ থেকে নিজের চোখ সরিয়ে নিল। মীরা পাগলামি করতে লাগলো, জিদ ধরতে লাগলো। রায়হানকে বাসা থেকে বের হতে দিল না। মীরার পাগলামি বেড়ে গেলে আরো বিরক্ত হয়ে বলল, বিয়ে করব, এখন আব্বুকে যেতে দাও প্লিজ। সত্যি করবে তো? হ্যাঁ করব। উফ, ওকে থাকো, আমি বউ সেজে আসি। আরাফ মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো। ধ্যাত, কি বললাম? ও তো সত্যি বউ সাজতে চলে গেল। রায়হান বলে ওঠে, আরাপ ওই জিদি, বাট ও অনেক ভালো মেয়ে, ওকে বিয়ে করলে ঠকবি না রে বাপ। কি রে, এখানে দাঁড়িয়ে আছোস কেন? আমাকে যেতে দিচ্ছে না। আম্মু, মীরাকে কেমন লাগে তোমার? মিষ্টি একটা মেয়ে, ওকে কেমন লাগবে? সবার অনেক ভালো লাগবে। আমি বিয়ে করতে চাচ্ছি। সত্যি? হুম। এটাই তো গুড ডিসিশন। আরাফ কথা বলতে লাগলো। আরাফ আর রায়হানকে নিয়ে চলে গেল। 1 ঘন্টা পর চারজনের বিয়ে পড়ানো শুরু হলো। বিয়ে পড়ানো শেষ হলে মীরা আরাফের বাহু জড়িয়ে ধরে বলল, তোমাকে পেয়ে গেলাম, আমার তো বিশ্বাসই হচ্ছে না। মীরা আরাফের বাহু জড়িয়ে ধরে বসে থাকতে লাগলো। রাত 1টার দিকে বাসর ঘরে আরাফ প্রবেশ করলে মীরা ঘোমটা দিয়ে খাটে বসে আছে। আরাফ মীরার পাশে বসলে ইনায়ের মুখে ভেসে উঠল। আরাফ চোখ বন্ধ করে নিয়ে বলল, অতীত ভুলে যা, ও তোর কখনোই ছিল না। ভবিষ্যৎ নিয়ে ভাব, মীরা তোর স্ত্রী। কি ব্যাপার, আমার ঘুমটা খুলে মুখ দেখবে না নাকি? মীরার কথা শুনে আরাফ ভাবনা জগৎ থেকে বের হয়ে আসলো। আরাফ মীরার ঘোমটা খুলে কপালে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার বর কত কিউট। কথাটা বলে আরাফের ঠোঁটের কাছে এগিয়ে যেতে লাগলো। আরাফ মুখ সরিয়ে নিলে মীরা ঘাড় ঘুরিয়ে সোজা করে দিয়ে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। মীরা আরাফের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে আরাফ চষতে লাগলো। মীরা আরাফকে খাটের উপরে ফেলে দিয়ে আরাফের 2 হাত খাটের উপরে চেপে ধরে কিস করতে লাগলো। আরাফ নিজের কন্ট্রোল হারিয়ে ফেললো। আরাফ মীরার উপরে ঝাঁপিয়ে পড়লো। দুইজন একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। দুইজন অনেকক্ষণ আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। মীরা আরাফের বুকে মাথা দিয়ে শুয়ে থাকতে থাকতে আরাফের মুখের দিকে তাকিয়ে বলল, আমাকে বুকে নিয়ে এক্সের কথা ভাবো নাকি? মীরার কথা শুনে আরাফ চমকে উঠল। আরাফ মীরার দিকে তাকিয়ে বলল, কই, কার কথা ভাবছি? আমি কিন্তু অনেক জেলাসি। আমি সব মেনে নিতে পারি, কিন্তু আমার প্রিয় মানুষকে আমি 1%ও কাউকে দিতে পারবো না। যা আমার তা শুধু আমারই। মীরার কথা শুনে আরাফ মুচকি হাসি দিয়ে মীরার কোমর ধরে নিজের দিকে আরো একটু উপরে তুলে ঠোঁটে কিস করে বলল, ওকে ম্যাম, বুঝে গেছি, চলেন আর একটু আদর করি। আরাফ কথাটা বলে মীরার উপরে ঝাঁপিয়ে পড়লো। মীরাও আরাফের উপরে ঝাঁপিয়ে পড়লো। সকালে ঘুম ভাঙলে আরাফ দেখে মীরা ওর দিকে তাকিয়ে আছে। আরাফ লাফ দিয়ে উঠলে মীরা বলল, এইভাবে লাফ দিয়ে উঠলে কেন? আমি আমার কিউট বরকে দেখছি, একটু কিস করব, তার আগেই উঠে পড়লো। সরি। থাক। মীরা মন খারাপ করে চলে যেতে নিবে, সাথে সাথে আরাফ হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে শাড়ির আঁচলের ভেতর দিয়ে পেটে হাত দিলে মীরা কেঁপে উঠল। আরাফ মীরার কাঁধে থুতনি রেখে ঘাড়ে কিস করলো। মীরা কেঁপে উঠল, চোখ বন্ধ করে নিলে আরাফ ঘুরিয়ে খাটের উপরে ফেলে দিল। যেই ঠোঁটের দিকে এগিয়ে যাবে সাথে সাথে দরজা নক করার শব্দ হলেই মীরা রাগে বলল, ওই কে রে? বৌমা, আমি তোমার শাশুড়ি। মীরা ভেবাচাকা খেয়ে গেল। মীরা তাড়াতাড়ি করে দরজা খুলে দিয়ে বলল, সরি শাশুড়ি আম্মু। আরে বাবা, সরি বলতে হবে না। আমি শুনেছি আমার বৌমার মাথার তার মাঝে মাঝে ছিঁড়ে যায়। শাশুড়ি আম্মু, আপনিও? মীরার মুখের ভঙ্গি দেখে আরাফ ওর আম্মু হেসে দিল। ওদের হাসি দেখে মীরাও হেসে দিল। আরাফের আম্মু বলল, আরাফ, আমাদের বাসায় যেতে হবে। আম্মু, কিছুদিন থেকে যাও। শাশুড়ি আম্মু, থেকে যান না। তোমার শ্বশুরের ব্যবসার চাপ বেশি, বেচাকেনার অতিরিক্ত হচ্ছে।
ওদের তো রান্না করে দেওয়া লাগবে। কাজ আছে রে মা। ফ্রি হইলে চলে আসবেন কিন্তু। ওকে আমার দুষ্ট বৌমা। আচ্ছা শোন, আমার বৌমার খেয়াল রাখিস কেমন? আচ্ছা আম্মু, সাবধানে যাও। আরাফ নিচে গেল। মীরা আরাফ সবাইকে বিদায় দিয়ে দিল। আরাফ ভিতরে আসতে রাহেলা চৌধুরী বলে ওঠে, আরাফ, আম্মু বলো। বিয়ে করছো ভালো কথা, আজ থেকে পড়াশোনায় মনোযোগ দাও। আর মীরা, তুমি নিজেও পড়াশোনার দিকে ফোকাস করো। চাচু, তোমার বউ এমন ফালতু কেন? কোথায় বলবে বৌমা আরাফ তোমাদের জন্য হানিমুনের টিকিট কেটেছি, চলে যাও। মীরার কথা শুনে আরাফ তাড়াতাড়ি করে মুখ চেপে বলল, আম্মু রাগ করো না, ও একটু অতিরিক্ত কথা বলে। যেমন চাচা তেমন ভাতিজি। রাহিলা, তুমি সবসময় খালি আমাকে বেহায়া বলতে, এখন আবার আমার ভাতিজিকে বলছো। রায়হানের কথা শুনে সবাই মিটিমিটি হাসতে লাগলো। রাহেলা চৌধুরী রাগী লোক নিয়ে তাকাতে রায়হান মাথা নিচের দিকে করে তাকালো। মীরা আরাফের হাত সরিয়ে দিয়ে বলল, বাঙালি শাশুড়ি যে জীবনেও ভালো হয় না তার প্রমাণ তুমি ফুপি। ছেলের সাথে দেখে ভালো লাগছে না তোমার, তাই না? রাহেলা চৌধুরী কিছু বলতে যাবে, সাথে সাথে আরাফ মীরাকে কোলে নিয়ে যেতে লাগলো। মীরা নামার চেষ্টা করতে লাগলো। মীরার আম্মু বলে ওঠে, ছোট কিছু মনে করিস না বোন, ওই একটু এমনই, যা বলার সোজা সাপটা বলে দেয়। রায়হান বলে ওঠে, ওই সরল, রাগ করো না, ওর মুখে যা আসে ওই তাই বলে দেয়, কিন্তু অনেক মনের দিক থেকে অনেক ভালো। আমি জানি, বাট ওদের সামনে নরম হওয়া বন্ধ করো। আরাফ ও অনেক ফাজিল আর মিশুক টাইপের, আমার বড় ভাইয়ের মতো মানুষের মন গলিয়ে ফেলেছে। কি বলো, তার জন্য তো বলি, বড় ভাইয়া এত আরাফের কথা কেন জিজ্ঞেস করছিল? সবাই কথা বলতে লাগলো। আরাফ মীরাকে রুমে নিয়ে গিয়ে খাটে ফেলে দিয়ে বলল, বোকা মেয়ে, বড়দের সামনে উল্টাপাল্টা কথা বলো কেন? যা বলছি ঠিক বলছি। শাশুড়ি হইছে দেখে নিজেকে কি মনে করে? হ্যাঁ, আমার সাথে গম্ভীর হয়ে কথা কেন বলবে? আমার ওই শাশুড়িটাই ভালো। আরে বাবা, আম্মু মুখ ওই রকম রাগী টাইপের, অফিসের বস বস টাইপের। আমিও তার বৌমা। আচ্ছা থাকো, গোসল করে নেই, তারপর তোমার যা ইচ্ছা মন চাই বলো, আমি শুনবো। আরব কথাটা বলে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হলে মীরা আরাফের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, তোমাকে অনেক হট লাগছে, আসো আদর করি। মীরা কথাগুলো বলে যে আরাফের কাছে এসে কিস করতে যাবে, সাথে সাথে ওর ফোন বেজে ওঠে। মীরা ফোন রিসিভ করে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে বলল, জান, আমার একটা ছেলে ফ্রেন্ডদের পার্টি রাখছে, ওইখানে যাব। তুমি কি বলো? যদি অনুমতি দাও তাহলে যাব। ছেলে মানুষ কয়টা আর মেয়ে মানুষ কয়টা? আমরা স্কুল কলেজ ফ্রেন্ড সবাই থাকবো। তুমি যদি চাও তাহলে আমার সাথে যেতে পারো। না, আমি যাব না। তোমাদের ফ্রেন্ডদের মধ্যে আমি গিয়ে কি করব? তুমি গেলে কোনো সমস্যা হবে না। আরে না, যাও। আর আসবে কখন? বিকেলে আসবো। দিনের বেলায় পার্টি? পার্কে যাব, ওইখানে করা হবে। আর রাতের বেলা ওর ফ্যামিলির সাথে সময় কাটাবে। আচ্ছা ঠিক আছে, যাও। মীরা খুশিতে জড়িয়ে ধরে চুমু দিল। আরব কপালে চুমু দিল। মীরা রেডি হতে চলে গেল। আরব বের হয়ে গেল 6 বছর পর। জান, তোমার মেয়ে আমাকে প্রচন্ড জ্বালাচ্ছে। পাপ্পা যাবে একই কথা বারবার বলছে। জান, আমার মেয়ের উপরে রাগ না দেখিয়ে অফিসে আসো। আজ প্রথম দিন তোমার। আজকে যদি আমরা যাই সবাই কি বলবে? রাখো তো, কে কি বললো ভেবে লাভ নাই। আয়াতকে নিয়ে চলে আসো। আচ্ছা। মীরা আয়াতকে রেডি করে বের হয়ে গেল। এদিকে আরাফ অফিসে বসে ওর জন্য অ্যাসিস্ট্যান্ট বাছাই করছে। এক এক করে সবার ইন্টারভিউ নিতে লাগলো। হঠাৎ করে একজন অনুমতি নিয়ে প্রবেশ করতে আরাফের চেনা লাগলে কণ্ঠ সামনের দিকে তাকাতে চমকে গেল। আরাফকে দেখে সামনের মানুষ চমকে উঠল। আরাফকে কিছু বলতে যাবে তখনই ম্যানেজার বলে ওঠে, স্যার আপনি তাহলে ইন্টারভিউ নেন, আমি তাহলে নিচে গেলাম। ওকে যান, আপনি বসেন। আরাফের কথা শুনে মেয়েটা বসলো। আরাফ জিজ্ঞেস করলো, আপনার নাম এবং বর্তমান অবস্থা? ধন্যবাদ স্যার, আমার নাম মোসাম্মদ ইনায়া তালুকদার। আমি বর্তমানে ঢাকা মিরপুরে বসবাস করছি। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আমি ডিগ্রি সম্পন্ন করেছি। পড়াশোনার পাশাপাশি আমি সব সময় নিজেকে নতুন কিছু শেখার মধ্যে রাখতে পছন্দ করি। বর্তমানে আমি একজন ফ্রেশার হিসাবে আমার ক্যারিয়ার শুরু করার জন্য একটি ভালো সুযোগ খুঁজছি, যেখানে আমি আমার পরিশ্রম এবং শেখার আগ্রহকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের উন্নতিতে অবদান রাখতে পারি। আমি কম্পিউটার চালনায় সাধারণ জ্ঞান রাখি এবং যে কোনো কাজ দ্রুত আয়ত্ত করার ক্ষমতা রাখি। আরাফিনের ফাইল দেখতে লাগলো। আরাফিনের দিকে তাকিয়ে বলল, গুড,
আপনি কেন এই কাজটিতে আগ্রহী এবং আমাকে কিভাবে সাহায্য করতে পারবেন? ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আমি মনে করি আমি এই পদের জন্য উপযুক্ত। কারণ 1, শেখার প্রবল ইচ্ছা। আমার কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই সত্য, কিন্তু আমার নতুন কিছু দ্রুত আয়ত্ত করার ক্ষমতা আছে। আমি এই কাজটিকে কেবল একটি চাকরি হিসেবে নয়, বরং শেখার একটি বড় সুযোগ হিসেবে দেখছি। 2, কঠোর পরিশ্রম ও নিষ্ঠা। আমি শুরু থেকেই খুব পরিশ্রমী এবং যে কোনো কাজ নিখুঁতভাবে শেষ করতে পছন্দ করি। যেহেতু আমি ক্যারিয়ারের শুরুতে আছি, তাই আমার পুরো মনোযোগ এবং শক্তি আমি এই কাজের পেছনে দিতে পারবো। 3, কাজের সহায়তা। একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনার প্রতিদিনের ছোট বড় কাজগুলো, যেমন ফাইল গোছানো, ডাটা এন্ট্রি বা শিডিউল সামলানো, আমি খুব দায়িত্ব নিয়ে করতে পারবো। এতে আপনার কাজের চাপ কমবে এবং আপনি আপনার মূল কাজগুলোতে বেশি সময় দিতে পারবেন। আমি বিশ্বাস করি আমার সততা এবং সময়ানুবর্তিতা দিয়ে আমি খুব দ্রুত আপনার একজন নির্ভরযোগ্য কর্মী হিসাবে একজন সহকর্মী হয়ে উঠতে পারবো। আরাফ আর কিছু বলতে যাবে, সাথে পাপা পাপা বলে কেবিনের ভিতরে ঢুকে পড়ল কেউ। আরাফের কোলে সোজা উঠে গালে চুমু দিয়ে বলল, পাপ্পা মাম্মা আমাকে বকা দিয়েছে, তুমি মাম্মাকে বকা দিয়ে দাও। আরাফ মেয়েকে চুমু দিয়ে বলল, তাই জান, আমার মেয়েকে তুমি বকা কেন দিয়েছো? আমার ভুল হয়ে গেছে মিস্টার আরাফ চৌধুরী, আমাকে ক্ষমা করে দেন। দিব না কিস না করলে? আরাফের কথা শুনে ওর মেয়ে গাল পেতে দিয়ে বলে, আমাকেও দিতে হবে কিন্তু। মেয়েরা কাছে এগিয়ে গিয়ে বলো, লজ্জা শরম দুইজন পালো, ইন্টারভিউ নিচ্ছ নাকি? ইনায়ের দিকে তাকাতে দেখে ওর চোখে পানিতে ছলছল করছে, যে কোনো মুহূর্তে টপ করে গড়িয়ে পড়বে। আরাফ মীরার দিকে তাকিয়ে পড়ে ইনায়ের দিকে তাকিয়ে বলো, যান। আচ্ছা আপনি যান, আমাদের লোক আপনার সাথে পরে যোগাযোগ করব। স্যার, এইটা আপনার মেয়ে আর আপনার ওয়াইফ। আমি কি একবারও কোলে নিতে পারবো যদি কিছু মনে না করেন? সরি ম্যাম, বেশি বলে ফেললাম। আমার মতো সাধারণ মানুষ। আরে আপু কোলে নেন, সমস্যা নেই। আপনি মনে হয় আমার মতো বাচ্চাদের পছন্দ করেন। ইনায়া অনুমতি পেয়ে আয়াতকে কোলে নিয়ে সারা মুখে পাগলের মতো চুমু দিতে লাগলো। চোখের পানিগুলো গড়িয়ে পড়তে লাগলো। আয়াত ইনায়ের চোখের পানি মুছে দিতে দিতে বলল, আন্টি কান্না করে না, আমি কি আপনাকে ব্যথা দিয়েছি? আই এম সরি আন্টি। ইনায়া আয়াতের কথা শুনে বলল, না সোনা, তুমি আমাকে ব্যথা দাও নাই। আমার চোখে কিছু পড়েছে সোনা। তোমার নাম কি সোনা? মীরা কিছু বলতে যাবে, সাথে সাথে আরাফ মীরার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে জড়িয়ে ছিল। মীরা লজ্জায় কিছু বলবে, তখনই আয়াত বলে, আমার নাম নরিন চৌধুরী আয়াত। আয়াতের কথা শুনে ইনায় অবাক হয়ে আরাফের দিকে তাকালে দেখে আরাফ মীরার সাথে দুষ্টুমি করছে। ইনায় কপালে চুমু দিয়ে বলো, মাশাল্লাহ, অনেক সুন্দর নাম। তুমি যেমন মিষ্টি, তোমার নামও মিষ্টি আম্মু। ইনায়ের কথা শুনে আয়াত হাসি দিয়ে বলো, থ্যাংক ইউ আন্টি। আপনার নামটা কি? ইনায়া তালুকদার। ইনায়ের তালুকদার নাম শুনে মীরা চমকে উঠল। মীরা আরাফের থেকে সরে গিয়ে বলো, নাজমুল চাচুর মেয়ে ইনায়া তালুকদার। মীরার কথা শুনে ইনায় অবাক হয়ে গেল। ইনায় বলে ওঠে, জি ম্যাম। এইভাবে তাকাও না আমার দিকে। আয়াত আম্মু আমার কাছে আসো। মীরা কিছু বলবে, তখনই রাহেলা চৌধুরী কল দিলে। মীরা বলে ওঠে, আমি আসছি, শাশুড়ি আম্মু কল দিচ্ছে। আয়াত আপুর কাছে যাবে নাকি থাকবে? আয়াত বলে ওঠে, এই আন্টিকে আমার অনেক ভালো লেগেছে, আমি থাকি, তুমি যাও, আমি পরে যাই। মীরার আগে গজগজ করতে করতে চলে গেল। ইনায়া আরাফের দিকে তাকালে আরাফ ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ করতে লাগলো। ইনায় বলে ওঠে, আরাফ আমাকে ক্ষমা করে দিও, তোমার স্ত্রী অনেক ভালো, তাই না? আলহামদুলিল্লাহ, অনেক মিষ্টি একটা বউ আমার। আপনার হাজবেন্ড কেমন আছে? আর কয়টা বাচ্চা? মামা তো হয়ে গেছি, তাই না? আমাকে কি আজও ভালোবাসো? নওরিন তো আমি আমার সন্তানের নাম রাখতে চেয়েছিলাম। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আর নওরিন আমার স্ত্রী রাখছে তার বেস্ট ফ্রেন্ড নামের সাথে মিলিয়ে। ও আচ্ছা, তোমাদের সুখী ফ্যামিলি দেখে ভালো লাগছে। আরাফ আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে কষ্ট দিয়েছিলাম। তোমার চোখের পানি আমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। আম্মু ভালো থেকো। কপালে চুমু দিয়ে উঠে চোখের পানি ফেলতে ফেলতে যেতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আমার পাপের শাস্তি আমি পেয়ে গেছি। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। আরাফ তোমাকে কষ্ট দিয়ে আমি আমার শাস্তি পেয়ে গেছি। আমি অনেক বড় ভুল করেছিলাম। আমাদের সন্তানকে আমি হত্যা করেছিলাম ওই জানোয়ারের কথায়। যদি আমাদের সন্তানকে নষ্ট না করতাম,
তোমার সাথে যদি সেদিন সংসার করতাম তাহলে আজ আমাদের এমন সুন্দর একটা সংসার হতো। আমি লোভে পড়ে আমার জীবনটা ধ্বংস করে ফেলেছি। না পেলাম সংসার, না পেলাম মা হওয়ার সুযোগ, আর না পেলাম স্বামীকে। লোভে পাপ, পাপে মৃত্যু, কথাটা সত্যি। ইনায়ের কথাগুলো বলতে চোখের পানি মুছতে মুছতে বের হয়ে গেল। মীরা পার দিয়ে কেবিনে ঢুকলো। ইনায় পেছনে তাকাতে দেখলো আরাব আয়াতকে কোলে নিয়ে কথা বলছে, আর মীরা ওদের পাশে দাঁড়িয়ে দুজনের কথা শুনছে আর হাসছে। ইনায়া মীরার জায়গায় নিজেকে কল্পনা করতেই মুখে হাসি ফুটলে বাস্তবে মীরাকে দেখে হাসি মলিন হয়ে গেল। ইনায়া চলে গেল। আরাব মীরার কপালে চুমু দিয়ে বলল, অফিসার করব না, চলো ঘুরতে যাই দুইজন। শাশুড়ি আম্মু থেকে ছুটি নিয়েছি। আরাব ল্যাপটপ বন্ধ করে আয়াতকে কোলে নিয়ে মীরার সাথে বের হলো। মাঝ রাস্তায় গেলে মানুষের ভিড় দেখতে পেল। আরাবকে মীরা বলল, দেখো তো কি হয়েছে, এত ভিড় কেন? ওয়েট, দেখছি। আরাব গাড়ি থেকে নেমে মানুষের ভিড় ঠেলে ভেতরে ঢুকতে আরাব চমকে উঠল। আরাব দৌড়ে গিয়ে ইনায়াকে ধরে বলল, ইনায়া চোখ খুলো, ইনায়া ওঠো। ইনায়া আরাফের কণ্ঠ শুনে চোখ খুলতে আরাফকে দেখে মুখে হাত দিয়ে বলল, আরাফ, তুমি এসেছো? আরাফ, আমাকে ক্ষমা করে দিও। ইনায়া চোখ খোলা রেখো, তোমার কিছু হবে না, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। আরাফ কোলে তুলে নিতে যাবে, সাথে সাথে ইনায়া বলে ওঠে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার কোলে মৃত্যুবরণ করতে যাচ্ছি, এটাই আমার সৌভাগ্য। ইনায়া এসব কি বলো, কিছু হবে না তোমার। আরাফ কান্না করতে করতে ইনায়াকে কোলে নিয়ে দৌড়ে গাড়ির কাছে যেতে মীরা কিছু বলবে তার আগে ইনায়া উঠে বলল, আই লাভ ইউ আরাফ। কথাটা বলে হাসি মুখে শরীর ছেড়ে দিল। ইনায়ের চোখের কোণায় জমাট বাঁধা পানিটা আরাফের হাতে গড়িয়ে পড়ল। ইনায়ের নিথর দেহের দিকে তাকিয়ে আরাফ হাঁটু গেড়ে বসে পড়ল। আরাফের চোখের কোণায় পানি গড়িয়ে ইনায়ের মুখের উপরে পড়ল। মীরা ইনায়ের চোখ দুটা বন্ধ করে দিল। স্বামী স্ত্রী ভালোবাসা পবিত্র। বিয়ের পরে হারাম রিলেশন কখনোই আপনাকে সুখ দিবে না। স্বামী হন বা স্ত্রী, একটা কথা মাথায় রাখবেন, পরকীয়া করে কখনো ভাববেন না যে আপনি সুখী হবেন। পাপ তো পাপই, পাপ কখনোই ভালো কিছু বয়ে আনবে না। সমাপ্ত।